হ্যালো, আপনি কি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভাইপো পারিজাত বক্সী। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করছি আপনারা অনেকেই জানেন যে এই মাসটি আমাদের চ্যানেলের জন্য একটি অত্যন্ত বিশেষ একটি মাস, কারণ এই মাসে আমাদের চ্যানেল 1 বছরে পা দিল। সেই উপলক্ষেই আপনাদের জন্য আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন কর্নেল নীলাদ্রি সরকার। সেই গল্পটি আপনাদের ইতিমধ্যেই আমরা শুনিয়ে ফেলেছি। যারা যারা এখনও গল্পটি শোনেননি, আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই গল্পটি আগে শুনে ফেলুন। এবং এই মাসের দ্বিতীয় বিশেষ আকর্ষণ আজকে শুনবেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পারিজাত বক্সী সিরিজের থেকে একটি দারুণ টানটান উপন্যাস, কবন্ধ বিগ্রহের কাহিনী। লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 1916 সালে কলকাতার ভবানীপুরে। তারপর তাদের বার্মা বা মিয়ানমারে চলে আসতে হয়। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে রেঙ্গুন আদালতে আইনজীবীর কাজ শুরু করেন তিনি। বার্মায় 25 বছর অতিবাহিত করবার পরে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়াকালে কলকাতায় ফিরে আসেন। তাঁর লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার নিজস্ব গোয়েন্দা চরিত্রদের মধ্যে তিনি তৈরি করেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভাইপো পারিজাত বক্সীকে। তিনি এই চরিত্রকে নিয়ে লিখেছেন বেশ কিছু উপন্যাস এবং কিছু ছোট গল্প। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে 2টি পর্বে বিভক্ত করেছি। আজকে শুনবেন গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব তথা অন্তিম পর্ব আপনারা শুনবেন রবিবার ঠিক রাত 9টায়। আজকের গল্পটি আমরা নিয়েছি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র এই বইটির থেকে। লেখক পরিবারকে জানাই অনেক ধন্যবাদ এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। গল্প পাঠে আমি সন্তু, পারিজাত বক্সীর ভূমিকায় সুবরু। তাহলে আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পারিজাত বক্সী সিরিজের থেকে কবন্ধ বিগ্রহের কাহিনী, প্রথম পর্ব। পরীক্ষা শেষ, এতদিনের দুশ্চিন্তার অবসান। পরীক্ষার হল থেকে কুমুদ বাড়ি ফিরল যেন হাওয়ায় ভেসে। কাল থেকে আর রাত থাকতে উঠে বই খাতার উপর ঝুঁকে পড়তে হবে না। পরীক্ষার ফল বের হতে এখনো অনেক দেরি। কবে যে ঠিক বের হবে এ কথা কেউ বলতে পারে না, এমনকি যারা পরীক্ষা পরিচালনা করেছেন তাঁরাও নয়। বাড়ি ফিরে কুমুদকে দরজা ঠেলতে হল না, দরজা খোলাই ছিল। কুমুদের ফেরার সময়টা তার মা বারান্দায় দাঁড়িয়ে থাকেন। গলির মোড়ে কুমুদকে দেখে নিচে নেমে দরজা খুলে দেন। আজও কুমুদ ঘরের মধ্যে ঢুকতে মা জিজ্ঞাসা করলেন, কিরে, কেমন হলো? ভালোই। অন্যদিন কুমুদ এত হাসে না, পরের দিনের পরীক্ষার কথা চিন্তা করে। মা সেটা লক্ষ্য করেই বললেন, কি ব্যাপার আজ এত হাসি যে? বারে, হাসবো না? আজ পরীক্ষা শেষ হয়ে গেল যে। ও আচ্ছা, এই ব্যাপার। কাল থেকে কি করি বলো তো মা? কি আর করবি, এতদিন এত খাটলি, এবার কদিন চেপে ঘুমোবি। তুমি বলতে পারলে না। তবে কি করবি? ছাদ থেকে নিচে লাফাবো, বাসের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়বো, হাওড়া ময়দানে যাব সার্কাস দেখতে। কেমন? বেশ বেশ, তোর যা ইচ্ছে করিস। এখন মুখ হাত ধুয়ে খাবি আয় তো, তোর জন্য লুচি আর পায়েস করে রেখেছি। আর বেশি বলতে হলো না, এ দুটি কুমুদের প্রিয় খাদ্য। কুমুদ লাফাতে লাফাতে নিজের ঘরে ঢুকল। কুমুদ মা বাপের একটি ছেলে। তার এক দিদি আছে, কুমুদের চেয়ে বয়সে বছর 20 বড়। কুমুদ জন্মাবার কিছুদিন পরেই তার দিদির বিয়ে হয়ে যায়। দিদির ছেলে তুলসী প্রায় কুমুদের বয়সী। দিদির বিয়ে হয়েছে রতনগড়ে, পুরনো প্রতাপশালী জমিদার বাড়ি। এখন জমিদারের আর বিশেষ কিছুই নেই, জমিজমা সবই গেছে। আসল কথা টাকার ঝংকার আর নেই, তবে হুঙ্কার আছে। নিরক্ষর প্রজারা
এখনো হাত জোড় করে দাঁড়ায়। কোনো কিছু বললে তখনই হুকুম তামিল করে। কুমুদ যখন পরীক্ষার 1 সপ্তাহের মধ্যেই বিশ্রাম নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তখন রতনগড় থেকে চিঠি এলো। দিদি লিখেছে, মা, কুমুদের তো পরীক্ষা হয়ে গেছে। এখানে তুলসীরও স্কুলের বাৎসরিক পরীক্ষা হয়ে গেছে। কুমুদ তো অনায়াসেই আমার কাছে চলে আসতে পারে। মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে কুমুদ পড়ে ফেলল। তারপর বলল, ঠিক আছে, বরং রতনগড়েই যাই, সময়টা ভালোই কাটবে। তা তো কাটবে, কিন্তু তোমায় যেতে দিতে আমার সাহস হচ্ছে না। তোমার সাহস হচ্ছে না? কেন মা? আর কেন, বিনুর বাড়ির দুপাশে দুটো দিঘি, তুমি তো সেই দিঘি তোলপাড় করবে। জলে আমার ভয়। জলে আমার কিন্তু ভয় নেই মা। পৃথিবী 3 ভাগ যখন জল, তখন জলে মিছিমিছি ভয় পেয়ে লাভ কি বলো? তাছাড়া আমি তো ভালোই সাঁতার কাটি, রতনগড়েই শিখেছি। শুধু কি জলের ভয়? দুটো দিঘিতে ঘন পদ্মবন, আর পদ্মবনে যত বিষাক্ত সাপের বাসা। কি ব্যাপার বলো তো মা? আমাকে রতনগড়ে না যেতে দেওয়ার মতলব বুঝি? নাও, আমি তোমায় কথা দিচ্ছি, আমি খুব সাবধানে থাকব। রতনগড়ের দিঘির জলের চেয়েও কুমুদের অন্য আকর্ষণ ছিল অনেক বেশি। যখন রতনগড়ে জমিদারের প্রবল প্রতাপ ছিল, তখন এক পা লাঠিয়াল তাঁরা পুষেছিলেন। তারা হুকুম পেলেই প্রজাদের খেতে ঝাঁপিয়ে পড়ে তাদের ফসল কেটে আনত। দুর্বিনীত প্রজাদের ঘরে আগুন দিত। আবার নদীর বুকে কোথাও চর জাগলে লাঠি ঘুরিয়ে সেই চর দখল করত। এখন এদের এসব কাজ করতে হয় না, এরা নিজেদের মধ্যে লাঠি খেলে, বোধহয় অভ্যাস বজায় রাখবার জন্য। অন্যবার রতনগড়ে গিয়ে অনেক খোসামত করে কুমুদ কয়েকটা প্যাঁচ শিখেছে। সর্দার লাঠিয়াল বলেছে, আরে খোকা বাবু, এখন নয়, আরো বড় হ, তখন সব প্যাঁচ শিখিয়ে দেবো। এখন তো কুমুদ যথেষ্টই বড় হয়েছে, পরীক্ষার ফল বের হলেই কলেজে পড়বে, কাজেই প্যাঁচ শেখবার পক্ষে এখন কোনো অসুবিধেই হবার কথা নয়। চিঠিটা কুমুদের হাত থেকে নিয়ে মা বললেন, তোমার বাবাকে কথাটা বলে দেখি। কুমুদ খুশি হল, আর ভয় নেই। বাবা ভালো করে কথাটা শোনবার আগেই মত দিয়ে দেবেন। বাবা সর্বদাই অন্যমনস্ক, ব্যস্ত ডাক্তার, কেবল রোগীদের চিন্তা। কুমুদ ঠিকই অনুমান করেছিল। মা বাবার কাছে কথাটা পারতেই বাবা রাজি হয়ে গেলেন। হ্যাঁ, তা বেশ তো, যাক না, বিনুর ওখান থেকে কদিন ঘুরে আসুক। আজকাল তো আর পাড়া গায়ে ম্যালেরিয়া নেই, আর তাছাড়া এখন গরমও কমে এসেছে। অন্তত টাটকা ভিটামিন খেয়ে বাঁচবে ছেলেটা। শহরে তো পয়সা দিলেও ভালো জিনিস পাওয়ার উপায় নেই। যাক যাক, ঘুরে আসো। হ্যাঁ। কুমুদের রতনগড় যাওয়াই ঠিক হল। মা বিনিকে যাবার তারিখ জানিয়ে দিলেন, সঙ্গে এও জানালেন কুমুদকে যেন চোখে চোখে রাখা হয়, দিঘির জলে বেশিক্ষণ পড়ে না থাকে, বনজঙ্গলে না ঘুরে কোনো রকম অনিয়ম না করে। মায়ের গোছানো সুটকেস নিয়ে কুমুদ একদিন মোটরে উঠে বসল। এর আগেও কুমুদ বার কয়েক একলাই গিয়েছে। রতনগড়ের পথ তার খুব চেনা। মোটর চেপে হাওড়া, সেখান থেকে ট্রেনে শক্তিগড়, সেখান থেকে বাস। প্রায় 2.5 ঘন্টা বাসে যাবার পর মদনমোহনতলা। সেখানে দিদির পাঠানো গরুর গাড়ি মজুদ থাকে। দুটো গরুর শিঙে লাল রং করা, খড় বিছানো বসবার জায়গা। টানা 1 ঘন্টা, তারপরেই রতনগড়। কুমুদ যখন মদনমোহনতলায় নামল, তখন সূর্যের তেজ কমে এসেছে। গাছের ছায়া বেশ দীর্ঘ। বাস থেকে নামতেই চিৎকার কানে এলো, কুমু মামা, এই যে এদিকে এদিকে। কুমুদ চোখ ফিরিয়ে দেখল একটা দেবদারু গাছের নিচে দাঁড়িয়ে তুলসী চেঁচাচ্ছে। তুলসীর চেহারা অনেক বদলে গেছে। শার্টের তলায় তার পেশিপুষ্ট শরীরের আভাস পাওয়া যাচ্ছে। মাথায় যেন একটু লম্বাও হয়েছে। কুমুদ কাছে যেতেই তুলসী নিচু হয়ে পায়ের ধুলো নেবার চেষ্টা করল। কুমুদ বাধা দিয়ে বলল, আরে থাক থাক থাক, গাড়ি কোথায়? তুলসী হাত দিয়ে দেখালো। একটু দূরে ঢালু জমিতে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। কুমুদ খুব পরিশ্রান্ত, সকালে রওনা হয়েছে, এখনো যাত্রা শেষ হয়নি। তুলসী তার হাত থেকে সুটকেস নিয়েছে। ক্লান্ত পায়ে কুমুদ গরুর গাড়ির দিকে এগোল।
গারোয়ান তিলকরাম কুমুদের চেনা। প্রত্যেকবার তিলকরামই গাড়ি নিয়ে আসে। বয়স 60-এর কোঠায়, এখনো বেশ শক্ত সামর্থ্য চেহারা। কুমুদ কাছে আসতেই তিলকরাম তার সামনে ঘাসের উপরে উপর হয়ে পড়ল। একেবারে সাষ্টাঙ্গে প্রণাম। कैसन है आप खोका बाबू? सब कुशल मंगल? এখানে এই এক মুশকিল, কুমুদকে সবাই খোকাবাবু বলে ডাকে, কেবল দিদি আর জামাইবাবু ডাকে কুমুদ বলে। গরুর গাড়ি চলতে শুরু করলো। তুলসী দু একটা কথা বলেছিল, কিন্তু কুমুদের দিক থেকে কোনো উত্তর না পেয়ে থেমে গেল। आई हट हट चल चल। মাঝে মাঝে শুধু তিলকরামের আওয়াজ শোনা গেল, গরু দুটোকে ধমকাচ্ছে। একসময় গরুর গাড়ি রতনগড়ে পৌঁছল। দূর থেকে দেখা গেল দিঘির পাড়ে বিনতা আর তার স্বামী মানে কুমুদের দিদি আর জামাইবাবু দাঁড়িয়ে আছেন। কুমুদ নেমে তাদের প্রণাম করল। সেদিন আর বেশি কথা হল না। তাড়াতাড়ি খেয়ে নিয়ে কুমুদ শুতে গেল। দোতলার এই কোণের ঘরেই বারবার তার শোবার ব্যবস্থা হয়। বেশ বড় ঘর, উঁচু খাট, বিরাট আকারের কারুকার্য করা একটা আলমারি। কুমুদ শোবামাত্র ঘুমিয়ে পড়ল। মাঝরাতে তক্ষকের আওয়াজে একবার শুধু তার ঘুম ভেঙে গিয়েছিল। কুমুদ জানে বাইরের বট গাছের তলায় একজোড়া তক্ষক থাকে, প্রতিবারই সে এদের ডাক শোনে। যখন কুমুদের ঘুম ভাঙল তখন বেলা হয়েছে। জানলা দিয়ে ঘরের মধ্যে রোদ এসে পড়েছে। কুমুদ তাড়াতাড়ি উঠে পড়ল। দরজার গোড়ায় দিদি দাঁড়িয়ে কুমুদের সঙ্গে চোখাচোখি হতেই হাসল। কি বাবুর ঘুম ভাঙলো? তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নাও, বেলা হয়েছে তো। কুমুদের খুব ইচ্ছা হচ্ছিল নেমে দিঘির জলে মুখ হাত ধোবে, কিন্তু বাইরে বেরিয়েই দেখল বারান্দার এক কোণে বালতিতে জল আর তার পাশে সাবান আর তোয়ালে। মুখ হাত ধুয়ে কুমুদ নিচে নেমে এলো। শহরে কুমুদ সকালে 1 কাপ চা খেত, এখানে চায়ের বদলে এলো গরম দুধ, তার সঙ্গে বাড়ির তৈরি সন্দেশ, নারকেলের নাড়ু আর গজা। কুমুদ আর তুলসী পাশাপাশি খেতে বসেছিল। কুমুদ তার দিকে ফিরে চাপা গলায় বলল, এই শোন, স্নান করব কিন্তু পদ্মবিলে, অনেকদিন জলে নামতে পারিনি। সে ঠিক আছে, তার আগে চলো একটু গ্রামটা ঘুরে আসিখন। ওমা, আমরা বেরোচ্ছি গো। তাড়াতাড়ি ফিরবে তুলসী। কুমুদের কিন্তু ঠিক সময়ে স্নান খাওয়া করতে হবে, মা কিন্তু চিঠিতে লিখে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে মা, এলাম গো। বাঁশবনের মধ্যে দিয়ে পায়ে চলা পথ দিয়ে দুজন এগোলো। নিবিড় বাঁশবন, দিনের বেলাতেও অন্ধকার, ঝিঁঝি ডাকছে, দু একটা অচেনা পাখির কিচিরমিচির। বাঁশবন পেরিয়ে কুমোর পাড়া ছাড়িয়ে আর কিছু দূর গিয়েই কুমুদ থমকে দাঁড়িয়ে পড়ল। অনেকটা জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। বেড়ার ধারে ধারে রাং চিতার গাছ, মাঝখানে সাদা রঙের একটা মন্দির। কুমুদ জিজ্ঞাসা করল, এই হ্যাঁ রে তুলসী, এ মন্দির তো আগে দেখিনি, নতুন হয়েছে বুঝি? না না, নতুন হবে কেন, কত বছরের পুরনো মন্দির, তা ঠিক আছে। আগে জরাজীর্ণ অবস্থায় ছিল ওই বিরাট একটা পাকুড় গাছের আড়ালে। চারিদিকে ঘন জঙ্গল ছিল তখন, লোকে ভয়ে কেউ এদিকে আসতে চাইতো না। তা জামাইবাবু বুঝিয়ে সংস্কার করেছেন? না, বাবা লেখালেখি করেছে। ওই দেশের যত পুরনো মন্দির, মসজিদ, স্মৃতিস্তম্ভ মানে ওই সব রকম পুরাকীর্তি দেখাশোনা সরকারই করে। সেরকম একটা আইনও আছে। খবর পেয়ে 2-3 জন পণ্ডিত লোক এসে মন্দির ঘুরে ঘুরে দেখলেন, মূর্তি দুটোর ফটোও তুললেন। তারপর লোকজন এসে চারিদিক পরিষ্কার করলো আর মন্দির সংস্কার করলো। 2টো মূর্তি আছে মন্দিরে, তা কিসের মূর্তি? সেটা কেউ বলতে পারল না। পণ্ডিতেরা আমাদের বাড়িতে এসে উঠেছিলেন, তাদের জিজ্ঞাসা করেছিলাম আমি। তারা বললেন ঠিক কিছু বোঝা যাচ্ছে না। তারা 2টো মূর্তিরই ফটো তুলে নিয়েছেন, এ বিষয়ে বলেছে গবেষণা করে জানাবে। এবার মুশকিল হয়েছে কি, 2টো মূর্তিরই মাথা নেই। মাথা নেই? আজ্ঞে না, 2টো মূর্তি গলা থেকে শুরু হয়েছে। তবে দেখে মনে হয় কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে মুন্ডু দুটো কেটে নিয়ে গেছে। চল তো একবার মন্দিরের ভিতরে যাই, অসুবিধা নেই তো? না না, অসুবিধা কিসের? এই যে এই বাঁশের ফটকটা খুলে ভিতরে চলখন। এই মন্দিরের গায়ে একটা পাথরের ফলক দেখছি। সরকার থেকে লাগিয়ে দিয়েছে, ওতে একটা নম্বর লেখা আছে। তবে জানো কি কুমু মামা,
এই মন্দিরের বয়স প্রায় 1000 বছর বলে অনুমান করা হয়েছে। তাই নাকি? চ, সিঁড়ি বেয়ে উপরে যাই, চল। কিন্তু মন্দিরের দরজা তো বন্ধ। দাঁড়াও, একবার হাত দিয়ে ঠেলে দেখি। এ কি? আরে দরজা খুলে গেল তো, কিন্তু মন্দির গর্ভ অন্ধকার যে। কিন্তু আবছা আলোটা কিসের রে? কুমু মামা, ওই যে ওই দেখো, মুন্ডহীন মূর্তি দুটো থেকে সোনালি আলো বিচ্ছুরিত হচ্ছে। তাতেই সবকিছু অস্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে ওই দেখো দেখো, একটা মূর্তি পদ্মের উপরে আসেন, অন্যটা অদ্ভুত এক জানোয়ারের উপরে বসে আছে। কুমুদ প্রথমে ভেবেছিল বাহন পেঁচা, কিন্তু ভালো করে দেখে বুঝতে পারল না, পেঁচা নয়, 4টে পা রয়েছে, আবার লেজের মতন কিছু দেখা যাচ্ছে। আবার বেড়ালও নয়, কারণ দুপাশে ডানার অস্পষ্ট আভাস। দেখেছ কুমু মামা, মূর্তি দুটো থেকে কিরকম জেল্লা বেরোচ্ছে। পণ্ডিতরা বললেন যে যেমন অষ্টধাতুর মূর্তি হয়, এই মূর্তি তেমনই দ্বাদশ ধাতু দিয়ে তৈরি। এবার বাকি 4টে ধাতু যে কি তা কেউ বলতে পারলেন না। এবার সেই 4টে ধাতুর জন্যই এইরকম জ্যোতি বের হয়। এই আচ্ছা চল, এবার ফিরে যাই, দরজাটা ভেজিয়ে দে। আচ্ছা তুলসী, এই মন্দিরে পুজো হয় না? না গো, এ মুন্ডহীন বিগ্রহের পুজো হবে কি করে? তবে দূর দূর গাঁ থেকে লোকেরা দেখতে আসে বটে। দুজনে বাঁশের ফটক পার হয়ে এপারে এলো। বিরাট দিঘিটা মন্দিরের পাশে, পদ্ম দিঘি, প্রায় নদীর মতন। হঠাৎ তুলসী চিৎকার করে উঠল, কুমু মামা সাবধান! কুমুদ একটু অন্যমনস্ক ছিল। তুলসীর চিৎকার শুনে লাফিয়ে উঠল। তার গোড়ায় একেবারে কুমুদের পা ঘেঁষে একটা কুচকুচে কালো সাপ, লেজে ভর দিয়ে প্রায় সোজা হয়ে দাঁড়িয়ে উঠেছে। প্রসারিত ফনার উপরে যেন পদ্মের ছাপ। তুলসী কুমুদকে ঠেলে এক পাশে নিয়ে এলো। সাপটা মাটিতে বার দুয়েক ছোবল মেরে সরসর করে কেয়া ঝোপের মধ্যে ঢুকে গেল। সাপটা চলে যেতে তুলসী বলল, তোমার খুব বড় ফাঁড়া গেল কুমু মামা। এ পদ্মগোখ্র সাপ, এক ছোবলেই সঙ্গে সঙ্গে শেষ। বাবা, সত্যিই যা বলেছিস। ঘেমে গেছি দেখ ভাই। উফ, আচ্ছা এইসব বিষাক্ত সাপ গায়ের লোকে মেরে ফেলে না কেন? আহা, ইস, এভাবে বলো না। এসব হচ্ছে বাস্তু সাপ। আগেই পদ্মগোখ্র আর তার জোড়া মন্দিরের মধ্যেই ছিল। এবার মন্দির পরিষ্কার হয়ে যেতে এরা এই কেয়া ঝোপে বাসা বেঁধেছে। গাঁয়ের লোকেরা কেউটে, শঙ্খচূড়, লাউডগা এসব সাপ মারে, কিন্তু গোখ্র নয়। এই যাকে চলো এবার বাড়ি ফিরে যাক, অনেক দেরি হয়ে গেল গো। চ। ইয়ে কুমু মামা, একটা কথা। কি রে? এই পদ্মগোখ্রর কথা যেন মাকে আবার বলতে যেও না। বলবো না? তাহলে বাইরে বেরোনো একেবারে বন্ধ হয়ে যাবে, তোমারও আর আমারও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো না, চ। দুপুরবেলা সবাই একসঙ্গে খেতে বসলো। জামাইবাবু জিজ্ঞাসা করলো, আজ সকালে কোথায় গিয়েছিলে কুমুদ? ওই যে ওই মন্দিরের দিকে, যেখানে মুন্ডহীন মূর্তি আছে সেখানে। আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি ওটা ধর্মরাজের মন্দির। এত সাপের উপদ্রব আর চারপাশে গভীর জঙ্গল ছিল যে আমরা মন্দিরের ধারে কাছে ঘেঁষতে পারতাম না। ধর্মরাজের মন্দির, কিন্তু একজোড়া বিগ্রহ রয়েছে যে? জোড়া বিগ্রহের খবর তখন আমরা জানতাম না। ধর্মরাজ মানে যমরাজাও হয়, আবার যুধিষ্ঠিরও হতে পারে। পাণ্ডবদের মূর্তি কোথাও পুজো হয় বলে শুনিনি। তবে যমরাজের মন্দির বর্ধমানে অনেক জায়গায় আছে। যারা কলকাতা থেকে এসেছিল তারা কি বললেন? তারাও তো ঠিক মতো কিছু বলতে পারছেন না। এই বিষয়ে আমার সঙ্গে চিঠিপত্র লেখালেখি হয়েছে। তাদের ধারণা মন্দিরটি 1000 বছরের পুরনো, কিন্তু আমার মনে হয় এর বয়স আরও বেশি। তারা স্বীকার করেছেন মূর্তি দুটির মধ্যে বৌদ্ধ যুগের ছাপ আছে, বুঝলে? বাবা,
ওই যে মূর্তিগুলোর জেল্লা আমরা দেখেছি, সেটা কি? ও জেল্লার কারণ কেউ বের করতে পারেনি। মনে হয় মূর্তি দুটো কোনো রকম লুমিনাস মেটাল দিয়ে তৈরি, বুঝলে? ঠিক বুঝলাম না, কি দিয়ে তৈরি সেটা? লুমিনাস মেটাল মানে এমন ধাতু যা থেকে জিল্লা বের হয়। অবশ্য এই বিষয়ে ঠিক কিছুই বলা যায় না। গত বছর আমেরিকা থেকে কয়েকজন ট্যুরিস্ট এসেছিলেন, তারা অনেক ফটো নিয়ে গেছেন। ইচ্ছা ছিল মূর্তির গা থেকে কিছুটা চেঁচে নিয়ে যাবেন, কি ধাতু গবেষণার জন্য, কিন্তু সেটা আমি করতে দিইনি। আচ্ছা, দুটো মূর্তির মাথা নেই কেন? ওটা অবশ্য বোঝা দায়। আমাদের দেশে মুসলমান আর বর্গিরা অত্যাচারের স্রোত বইয়ে দিয়েছিল। মন্দির ভেঙে দিয়েছে, বিগ্রহ চূর্ণ করেছে মোগল আর পাঠানরা, আর দামি বিগ্রহ বর্গিরা আহরণ করে নিয়ে গেছে। সেই সময় হয়তো বিগ্রহের মুন্ডু দুটো গেছে। আচ্ছা, তোমাদের মন্দির নিয়ে গবেষণাটা খাবার পর করলে হয় না? সব যে পাতে পড়ে রয়েছে। ওহো, হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো। কুমুদ, তুলসী, খাও খাও খাও। খাওয়া দাওয়ার পর কুমুদ আর তুলসী বাইরে ঝাঁকড়া বটগাছতলায় গিয়ে বসল। রোদ আছে, কিন্তু তেজ কম, বেশ হাওয়া দিচ্ছে। তুলসী, জামাইবাবুর একটা লাইব্রেরি ছিল না? ছিল বলছো কেন গো? এ তো এখনো আছে। ওই নিচের কোণের ঘরটা একেবারে বইয়ে ঠাসা। বাবা ইদানিং আবার চাষবাসের সব বই কিনেছে। জামাইবাবু একটু পরেই সাইকেলে বেরিয়ে যাবে, তাই না? জামাইবাবু বেরিয়ে গেলে একবার লাইব্রেরিতে ঢুকবি? কেন বাপ, সেখানে আবার কি? দিদির কাছে শুনলাম রতনগড় গ্রামের ওপর একটা বই আছে। বইটা হাতে দেখব, যদি মন্দিরের রহস্য সম্বন্ধে কিছু থাকে। ও কিছু নেই গো, থাকলে বাবা আগে পড়ে ফেলতো, আর বাবার কাছ থেকে তুমিও জানতে পারতে। তা অবশ্য সত্যি কথা। তা যাই হোক, নিজে একবার পড়ে না হয় দেখি। কুমু মামা, মনে হচ্ছে স্কন্দকাটা মূর্তি দুটোর ভূত তোমার ঘাড়ে ভীষণ ভালোভাবেই চেপেছে। তুমি কিছুতেই ঝেড়ে ফেলতে পারছো না সেগুলোকে। একেবারে কোণের ঘরে লাইব্রেরি, নিচের তলায়। খুব যে সাজানো গোছানো তা নয়। অনেক বই মেঝের উপরে স্তূপাকৃত। সাদা রঙের ছোট্ট একটা কাঠের মই, ওপর থেকে বই পারবার সুবিধার জন্য। তুলসী আঙুল দিয়ে দেখালো, ওই বাঁদিকের লাল রঙের বইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা পারো। কুমুদ বইটা পারল। নতুন করে মলাট দেওয়া হয়েছে। ভিতরের পাতা কিন্তু জরাজীর্ণ। খুব সন্তর্পণে কুমুদ পাতা উল্টাতে লাগল। বইটার নাম রতনগড়ের ইতিহাস। রতনগড়, লোকের মুখে মুখে রতনগড় হয়েছে। রতনগড়ের পশ্চিম দিকে মাটি আর পাথরের তৈরি একটা গড় ছিল। সে গড় আজ নিশ্চিহ্ন। এখানে লেখা, এক সময় পদ্মবিলের সঙ্গে বিদ্যাপতি নদীর যোগাযোগ ছিল। আচ্ছা, পালতোলা নৌকা চলাচল করত। এখান থেকে নৌকা যেত তাম্রলিপ্ত বন্দরে। সেই সময় এক শ্রেষ্ঠী একটি মন্দির নির্মাণ করেন। সেই শ্রেষ্ঠী... কি সর্বনাশ! কি হলো? আরে, এরপরে তো আর কোনো পাতাই নেই। ও তাই বলো, কিন্তু তা তো জানা নেই। পাতা থাকলে ওই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানা যেত। বাবা বইটা ওই অবস্থাতেই পেয়ে বাঁধিয়ে রেখেছে। তাহলে কি হবে? কি আর হবে, পুরনো এক মন্দির সম্বন্ধে জেনেই বা কি হবে? সরকার থেকে তো গবেষণা করছে, ঠিক সময় তাদের গবেষণার ফল জানতে পারবে, চিন্তা করো না। কুমু মামা, মন্দিরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এবার চলো তো, আমাদের ঘরে চলো। লাইব্রেরির ব্যবসা গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি চলো। দুজনে শোবার ঘরে চলে এলো। ঘরে ফিরে ঠিক করল
পদ্মবিলে পশ্চিম পাড়ে মাছ ধরতে যাবে ভোরবেলা। ঠিক হলো অন্ধকার থাকতে থাকতেই বেরোবে আর সকাল 7টার মধ্যে ফিরে আসবে। পরের দিন অন্ধকার থাকতে দুজন বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে ওরা শিয়াল দেখল, সাথে জোনাকির আলোর স্বভাব। রাংচিতা আর ভেরেন্ডা ঝোপের মাঝখান দিয়ে দুজনে পদ্মবিলের পূব পাড়ে এসে দাঁড়ালো। পদ্মবিল যেন বিরাট নদীর মতন, কালো কুচকুচে জল, ছোট ছোট ঢেউ উঠেছে। মাঝে মাঝে সর গাছের আগা উঁচু হয়ে রয়েছে। কিন্তু তুলসী, আমরা বিলের পশ্চিম পাড়ে যাব কি করে? ব্যবস্থা আছে। ওই ঝোপের পেছনে তালপাতার ডোঙা আছে, দাঁড়াও আনছি। কি কুমু মামা, চড়তে পারবে তো? দেখো আবার ভয় করবে না তো? আরে ধুর ধুর, ভয় কেন পাবো, চলো ওঠ। বেশ, তাহলে নাও, আর দেরি নয়, ডোঙা জলে ভাসাও। ডোঙা নামিয়ে কুমুদ আগে উঠল, তারপর তুলসী। ডোঙার খোলের মধ্যে গোটানো ছোট্ট একটা জাল, সেটা দিয়ে ওরা মাছ ধরবে। একটা বাঁশের টুকরো দিয়ে জল কেটে কেটে তুলসীর ডোঙা এগিয়ে নিয়ে চলল। কুমুদ শক্ত হাতে ডোঙার দুটো ধার আঁকড়ে রইল। আকাশে মেঘ করেছে, অসময়ের কালো মেঘ। সেই কালো মেঘের ছায়া পদ্মবিলের ওপর। চারপাশের ঘন গাছপালার জন্য সব যেন ঝুপসে অন্ধকার। তুলসী জাল ছুঁড়তেই যাবে, তার মুখেই বাধা। ঝোপের ফাঁক দিয়ে তীব্র আলো জলের ওপর এসে পড়ল। সেই সঙ্গে শোনা গেল ধকধক শব্দ। এই তুলসী, কিসের আলো বলতো? কি ব্যাপার বলো তো কুমু মামা, এ তো দেখতে হচ্ছে। একটা কাজ করো, এখন জাল ফেলে কাজ নেই। হ্যাঁ দেখ, কালো আকাশের গায়ে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। মনে হলো তার নিচ থেকেই যেন আলোটা আসছে। আমি ডোঙাটা পাড়ে নিয়ে যাচ্ছি, কচু বন আছে, লাফিয়ে নামবো, ঠিক আছে? কুমু মামা, লাফিয়ে নেমে পড়ো। হ্যাঁ, এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাফাও তাড়াতাড়ি। তারপর তুলসী নেমে ডোঙাটা বাঁশবনের মধ্যে ঢুকিয়ে রেখে সাবধানে নামল। একটু এগোতেই আলোটা নিভে গেল, কিন্তু ধকধক শব্দ বেশ শোনা গেল। দুজনে গাছের ফাঁক দিয়ে পা টিপে টিপে এগোতে লাগলো। একেবারে কাছাকাছি গিয়ে কুমুদ বসে পড়ল। তার দেখা দেখি তুলসীও বসল। এখান থেকে দেখা যাচ্ছে অন্ধকার একটু তরল হয়ে আসছে। একটা লরি দাঁড়িয়ে, একেবারে মন্দিরের গা ঘেঁষে। সেই লরির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। লরির হেডলাইট দুটো আগে জ্বলছিল, এখন নিভিয়ে দিয়েছে। তুলসী ফিসফিস করে কিছু জিজ্ঞাসা করতেই যাচ্ছিল, কিন্তু কুমুদ ওর মুখটা চেপে ধরল। অর্থাৎ এখন একদম কথা বলবি না। হঠাৎ দেখা গেল মন্দিরের ভিতর থেকে দুটো লোক কি একটা বয়ে নিয়ে আসছে। লোক দুটো বয়ে আনা মূর্তিটা লরির উপর চাপিয়ে দিল। তারপর দুজনে লরিতে উঠল। একজন চালকের আসনে আর একজন তার পাশে। কুমুদ বুঝতে পারল এবার লরি ছাড়বে। সে তুলসীর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, এই ওরা পালাচ্ছে, চল আমরা লরিতে উঠে পড়ি। আরে বাস, অ্যাডভেঞ্চার! এই চলো চলো, তাড়াতাড়ি চলো। প্রথমে কুমুদ, তারপর তুলসী লরির পিছন দিয়ে ওপরে উঠে পড়ল। ততক্ষণে লরি চলতে শুরু করেছে। রাস্তা নেই, কেবল সে ছোট ছোট ঝোপ, তাই লরিটা একটু আস্তে আস্তে চলছে। কুমুদ আর তুলসী লরির উপরে উঠে দেখল লরি ভর্তি ডাব, তরকারি আর ডালডার টিন। বুঝতে পারল মূর্তি দুটো এইসব জিনিসের তলায় কোথাও রাখা আছে। একটা মূর্তি চুরি করতে তো কুমুদ আর তুলসী দেখেছে, আর একটা মূর্তিও নিশ্চয়ই আগে সরিয়েছে। চুরি করতে যখন এসেছে তখন কি আর একটা মূর্তি ফেলে যাবে? জঙ্গল ছেড়ে রাস্তার উপরে আসতে লরির গতি বাড়ালো। একটু একটু করে অন্ধকার কেটে যাচ্ছে, ভোরের আলো ফুটছে। কুমুদ তুলসীকে ইশারা করল। লরির উপর একটা ত্রিপল ঢাকা দেওয়া ছিল। কুমুদ ত্রিপলের এক কোণ তুলে তার তলায় চলে গেল। তুলসীও তাই করল। এবার লরি তীর বেগে ছুটছে। কুমুদ শুয়ে শুয়ে ভাবল, কাজটা কি ঠিক করলাম? তুলসীর কিছু হলে? যাই হোক, এরা মূর্তি চোর, এদের ছাড়া যায় না। এদের ডেরা দেখে কাছাকাছি থানায় গিয়ে খবর দিয়ে দেব।
সারাদিন পেটে দানা পানি পড়েনি তুলসী আর কুমুদের, কিন্তু কিছু করার নেই। বিকেলের দিকে লরি থামল বাংলাদেশ সীমান্তের কাছে। ঘন জঙ্গলের মধ্যে বিরাট একটা গুদাম, ইটের দেওয়াল, টিনের ছাদ। সামনের দিক থেকে লোকেরা নামল। আওয়াজে বোঝা গেল ওরা গুদামের তালা খুলছে। এই সুযোগ কুমুদ আর তুলসী নিঃশব্দে নেমে দাঁড়ালো। ভালো করে জায়গাটা চিনে নিয়ে পুলিশকে খবর দিতে হবে। কিন্তু দুজনেই ভীষণ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। দুজনেই জ্ঞান হারালো। কুমুদের জ্ঞান হতে দেখল অন্ধকার একটা ঘরে খাটিয়ার উপরে সে শুয়ে আছে। আশা করেছিল ধারে কাছে তুলসীকে দেখতে পাবে, কিন্তু এদিক ওদিক চোখ ফিরিয়েও তুলসীকে কোথাও দেখতে পেল না। মাথা ঘোরাতে গিয়ে বুঝতে পারল মাথায় অসহ্য ব্যথা। মনে পড়ে গেল কেউ ভারী কিছু দিয়ে তার মাথার পিছনে আঘাত করেছিল। তুলসী পাশেই ছিল, তাকেও নিশ্চয়ই একইভাবে ঘায়েল করা হয়েছিল। কিন্তু তুলসী কোথায় গেল? ভালো করে কুমুদ ঘরটা লক্ষ্য করল। আগা গোড়া পাকা গাঁথুনি, দেওয়াল ছাদ 2 ইটের, একমাত্র দরজা, খুব মজবুত কাঠের ভারী পাল্লা, একটাও জানলা নেই। তাতেই মনে হলো এটা গুদাম ঘর, কিন্তু এখন একেবারে খালি। হঠাৎ দরজা খোলার শব্দ হতে কুমুদ চমকে উঠল। দীর্ঘ সবল চেহারার একটা লোক ঢুকল। এক হাতে একটি রেকাবি, অন্য হাতে চাবুক। খোলা দরজা দিয়ে বাইরের কিছুটা দেখা গেল। প্রচণ্ড রোদে সবকিছু ঝলমল করছে। সামনে একটা কাঁঠাল গাছ, তার গুঁড়িতে একটা ছাগল বাঁধা। ঘন জঙ্গল, জঙ্গল ভেদ করে পিছনের কিছু দেখা যাচ্ছে না। খাটিয়ার তলা থেকে টুল বের করে লোকটা বসল। কাছে আসতেই লোকটার বিভৎস চেহারা আরো পরিষ্কার দেখা গেল। গালে কাস্তের মতন বাঁকা একটা কাটা দাগ, গালপাটটা গালের অর্ধেকটা নেমেছে। क्या रे, क्या नाम है तेरा? সাহসী কুমুদ চুপ করে থাকল। नहीं बताएगा? हाँ? नौटंकी। ए, चाबुक को गलवाएगा सब। কথার সঙ্গে সঙ্গে লোকটা বাতাসে চাবুকটা আছড়ালো। সাপের মতন চাবুকটা হিস হিস শব্দ করে উঠল। ক্ষীণ স্বরে কুমুদ বলল, কুমুদ লাহিড়ী। अच्छा, बंगाली। তা লরির পিছনে উঠেছিলি কোন মতলবে? হ্যাঁ, কোনো মতলব নয়। দেখলাম তরকারি বোঝায় লরি দাঁড়িয়ে আছে, আমরা দুজন উঠে পড়লাম। উঠে একেবারে এতটা রাস্তা চলে এলি? লরি না থামলে নামবো কি করে? তাছাড়া অন্য কারণও ছিল। অন্য কারণ? কি কারণ? আমরা আর বাড়িতে ফিরতে চাইনি। अचानक ऐसा विचार? बात क्या है? আমরা দুজনেই পরীক্ষায় ফেল করেছি, তাই বাড়িতে আমাদের খুব হেনস্থা করেছে। वो छोकरा তোর কে হয়? আমরা মামা ভাগ্নে। আমি মামা। বাবা বাবা, মামা ভাঞ্জা, একেবারে মানিক জোর। ওসমান কিছুক্ষণ কঠিন দৃষ্টিতে কুমুদকে দেখল, তারপর রেকাবিটা খাটিয়ার উপর রেখে দিয়ে বলল, নে খেয়ে নে। কুমুদ আর চোখে চেয়ে দেখল খানচারেক রুটি আর একটু ডাল। সকাল থেকে পেটে কিছু পড়েনি, এই অমৃত। কিন্তু তার আগে একটু জল দরকার। লোকটা দরজার কাছে গিয়ে চেঁচালো, लक्ष्मी, ए लक्ष्मी, एक लोटा पानी ले आना। একটু পরে বছর 10 একটি মেয়ে 1 ঘটি জল এনে মেঝের উপর রাখল। ठीक है, अब जा तू। লোকটা জলের ঘটিটা কুমুদের হাতের কাছে এগিয়ে দিয়ে বলল, ले पी ले, আমি আবার পড়ে আসবে। লোকটা যখন দরজার কাছে গেছে তখন কুমুদ বলল, শুনুন, আপনার নাম কি? আর আমার ভাগ্নে তুলসী কোথায়? আমার নাম ওসমান আছে, আর ও সালা খতম হয়ে গেছে। এই বলেই সঙ্গে সঙ্গে লোকটা দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে দরজায় তালা বন্ধ করার আওয়াজও কুমুদের কানে গেল। রুটি ছিঁড়ে কুমুদ ডালে মাখিয়ে সবে মুখে দিতে যাচ্ছিল, লোকটার কথা কানে যেতেই
হাত থেকে রুটির টুকরো মাটিতে পড়ে গেল। কেঁদে কেঁদে চুপ করে বসে বসে কুমুদ চিন্তা করতে লাগলো, তুলসী খতম। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমার জন্যই। আমি দিদিকে কি বলবো? না না, এ আমি কি ভাবছি? তুলসী সাহসী, ওর কিছু হতে পারে না। আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে লোকটা মিথ্যে কথা বলে গেল। তুলসীর হয়তো কিছুই হয়নি। তুলসী হয়তো আর একটা ঘরে আমার মতোই বন্দি। আমি লোকটাকে যে কথাগুলো বলেছি সেগুলো তো তুলসীর কাছ থেকেও যাচাই করে নেবে। যদি দুজনে দুরকম কথা বলি তাহলে সর্বনাশ, দুজনের ওপরে অত্যাচার শুরু হবে। আবার খুট করে দরজায় শব্দ হল। এবার দরজা খুলে যেতে লক্ষ্মী ঘরে ঢুকল। খাটিয়ার কাছে এসে বিরক্ত কণ্ঠে বলল, अरे ये का अभी तक आप लोग नाश्ता नहीं किए? जल्दी ले आवत, मैं बर्तन ले जावत। আচ্ছা লক্ষ্মী, অন্য ঘরে যে ছেলেটাকে আটকে রাখা হয়েছে তার দেখাশোনা কি তুমিই করছো? नहीं नहीं, वो चाचा जी उसका देख रेख करी। वो घना बदमाश छोड़ा से, चाबुक ना पड़ी तो बात ना करी। উফ, যাক, তাহলে তুলসী বেঁচে আছে। হয়তো নির্যাতিত হচ্ছে কিন্তু প্রাণে মরেনি। कुछ कहा क्या? হ্যাঁ, না না, কিছু বলিনি। फिर तुरंत दाल रोटी ठूस लियो, घना काम सा मेरे को। কুমুদ রুটি ডাল শেষ করলো, নিঃশেষ করলো জলের লোটা। লক্ষ্মী, আমাকে আরেক ঘটি জল দিতে পারো? अबे ओ नवाबजादे, तुम मुझे हुकुम कर रहा है? मैं तेरी क्या जोरू लगती है कि तेरे लिए 10 लोटा पानी लाऊंगी? কথা শেষ করে লক্ষ্মী ছোঁ মেরে থালা আর লোটা তুলে নিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে দরজায় তালা পড়ল। কুমুদ আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ঘরের চারদিকে তন্ন তন্ন করে খুঁজল, কোথাও একটু ফাঁক নেই। দরজায় কান পাতল। মনে হলো কে যেন কাঠ কাটছে। কোনো মানুষের কথার আওয়াজ পাওয়া গেল না। ছাগল ডাকছে আর কাকের শব্দ। কুমুদ আবার খাটিয়ায় ফিরে এলো। খড়ের বালিশ, তার উপর মাথা রেখেই শুয়ে পড়ল। একটু বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। হঠাৎ বাইরে অনেকগুলো লোকের সম্মিলিত চিৎকারে চমকে উঠে বসল। বাইরে ভীষণ হইচই। অনেকগুলো লোক একসঙ্গে কথা বলছে বলে কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না। দরজায় কান পেতে কুমুদ শোনবার চেষ্টা করল। কতগুলো লোক ছুটোছুটি করছে, কাকে যেন গালাগালও দিচ্ছে। দুজন লোক ঠিক দরজার ওপাশে এসে দাঁড়িয়েছে। তাদের কথা কুমুদ স্পষ্ট শুনতে পেল। দুজন বাংলায় কথা বলছে কেউ, তার মানে এখানে বাঙালিও আছে। কুমুদ শুনল, শয়তান গিরিধারীকে ঘায়েল করে পালিয়েছে। সে কি শঙ্কর, কি করে? আর বলিস না মাধব, গিরিধারী জল দিতে এসেছিল, তার হাতে ছিল লোহা বাঁধানো লাঠি। শয়তানটা করেছে কি, আচমকা গিরিধারীর মুখের ওপর জল ছুড়ে দেয়। তার লাঠি দিয়েই তার মাথায় সজোরে মেরে তাকে অজ্ঞান করে ফেলে খোলা দরজা দিয়ে পালিয়েছে। আর কেউ পাহাড়ায় ছিল না? আর কে থাকবে, দরজা তো বন্ধ ছিল। শয়তানটা জোরে জোরে দরজা ধাক্কা দিতে গিরিধারী দরজা খুলে দেয়। তখন বলে খুব নাকি জল তেষ্টা পেয়েছে, জল আনতে এই বিপত্তি। কিন্তু পালাবে কোথায়? চারপাশে তো ঘন জঙ্গল। আমাদের 3 জন লোক খুঁজতে বেরিয়েছে। কুমুদ বুঝতে পারল তুলসী পালিয়েছে। তুলসী যদি কোনো রকমে পুলিশকে খবর দিতে পারে তাহলে পুরো দলটাই ধরা পড়ে যাবে। কুমুদের নিশ্চিত ধারণা ধারে কাছে অন্য গুদামে আরো অনেক চুরি করা মূর্তি আছে। এ বিচ্ছুটা ঠিক আছে তো? তালাটা খোল তো দেখি, একবার চেক করব। কুমুদ বুঝতে পারল এখনই ওরা ঘরে ঢুকবে। সে তাড়াতাড়ি খাটিয়ায় উঠে পাশ ফিরে শুয়ে পড়ল ঘুমের ভান করে। দরজা খোলার শব্দ হল। কুমুদ বুঝতে পারল লোক দুটো খাটিয়ার কাছে এসে দাঁড়িয়েছে। না, এটা ঘুমোচ্ছে। যাকে সাবধানের মার নেই। আর লক্ষ্মীকে জল নিয়ে পাঠাবো না। রাতে ব্যাটার খাওয়া বন্ধ। পেটে কিছু না পড়লে ঠিক হয়ে যাবে। চল এখন। লোক দুটো বেরিয়ে যেতে কুমুদ আবার উঠে পড়ল। দুদিকের দেওয়ালে খুব উপরে ছোট্ট দুটো ফুটো, বোধহয় হাওয়া চলাচলের জন্য। সে ফুটো দিয়ে পালানো তো দূরের কথা, কুমুদের একটা পাও গলবে না। পালাবার আশা দূর আশা। কোন জায়গা রে বাবা! এরা যদি তুলসীকে ধরতে পারে তাহলে তাকে খতম করে দেবে।
অচেনা জায়গা, তার উপরে চারিদিকে জঙ্গল। তুলসীর পক্ষে এদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। খিদেই কুমুদের পেটের মধ্যে মোচড় দিচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সেই কতক্ষণ আগে কখানা রুটি আর ডাল খেয়েছিল, তারপর থেকে পেটে কিছু পড়েনি। এদের কথাবার্তায় যা মনে হলো আর কিছু খেতেও দেবে না। এতক্ষণ পরে কুমুদ আফসোস করতে লাগল। দেওয়ালে হেলান দিয়ে কুমুদ চুপচাপ বসে রইল। বাইরের গোলমাল থেমে গেছে, অদ্ভুত নিস্তব্ধতা। শেয়ালের ডাক শুনে বোঝা গেল বাইরে অন্ধকার নেমেছে। ধীরে ধীরে দরজা খুলে গেল। ওসমান ঢুকলো ঘরে। अरे ये लड़का किधर गया? এই যে আমি এখানে। उठ उठ खड़ा हो जा। বলছি বড্ড খিদে পেয়েছে, দাঁড়াবার শক্তি নেই। अच्छा ए तुम दोनों इधर आओ रे, इसका थोड़ा खातिरदारी करो। দুটো লোক এগিয়ে এলো। একটা লোক এগিয়ে এসে কুমুদের চুল ধরে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, একেবারে জনমের শোধ খাওয়াবো তোকে। আরেকজন লোক মানে শঙ্কর দড়ি দিয়ে কুমুদকে পিছমোড়া করে বাঁধল। তারপর একটা রুমাল জোড় করে তার মুখে গুঁজে দিল। কুমুদের মনে হলো তার মুখ বুঝি ফেটে যাবে। অসহ্য যন্ত্রণায় দুটো চোখ বিস্ফারিত হয়ে উঠল। মাধব তাকে পাঁজাকোলা করে বাইরে নিয়ে এলো। উঠোনের ওপর একটা লরি, কুমুদকে তার উপর তুলে দিল। এবারও লরি শাকসবজি বোঝাই। তলায় কি আছে অবশ্য বোঝবার উপায় নেই। একটা বড় ত্রিপল দিয়ে আগাগোড়া ঢেকে দিল। কুমুদকে ঢাকা দেবার আগেই সে দেখতে পেয়েছিল সামনে আর একটা লরি দাঁড়িয়ে আছে। গর্জন করে লরি দুটো ছাড়ল। লরির ঝাঁকানিতে মনে হলো খুব উঁচু নিচু রাস্তা দিয়ে চলছে, মাঝে মাঝে চড়াই উতরাইও রয়েছে। লরির শব্দের ফাঁকে ফাঁকে কিছু কথার টুকরো কুমুদের কানে এলো। ওই শয়তানটা যেন পাখি হয়ে উড়ে পালালো। চারপাশে জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও পাওয়া গেল না। যদি সোজা কোনো রকমে ভগবতীপুর থানায় গিয়ে হাজির হতে পারে তাহলেই সর্বনাশ। আমাদের আস্তানা দেখে গিয়েছে, দারোগাকে সঙ্গে করে এলেই একেবারে সবকটা বামাল গ্রেপ্তার। আরে ওই ভয় করেই তো ওসমান সর্দার ওখান থেকে আমাদের সরে যাওয়ার হুকুম দিয়েছে। পুলিশ এলেও বোকা বুনবে, উল্টে ছোকরাটাকেই ধমক লাগাবে। ত্রিপল ফাঁক করে কুমুদ দেখল কালো আকাশ, দু একটা তারা দেখা যাচ্ছে। মনে হলো একেবারে পাহাড়ের গা বেয়ে লরি চলছে। একপাশে গাছপালা খুব উঁচুতে, কালো কালো পাথরের চাঙড়ও দেখা যাচ্ছে। আবার কথাবার্তার আওয়াজ কানে এলো। এটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি কেন? এটাকে রেখে গেলে তো পুলিশের কাছে সব বলে দেবে। দুজনের কথা মিলে গেলে পুলিশের মনে সন্দেহ হবে, বুঝতে পারবে আমরা অন্য কোথাও সরে গেছি। চারিদিক তোলপাড় করে খুঁজতে আরম্ভ করবে ওরা। কিন্তু একে আমাদের নতুন আস্তানায় নিয়ে গিয়ে লাভ কি? আরে ধুর, সর্দার কি আর এত কাঁচা কাজ করবে? ছেলেটার হাত পা বাঁধা, মুখও বন্ধ করা হয়েছে। এখন পথে কোনো নদীতে এসে ছুঁড়ে ফেলে দেওয়া, ব্যাস সব ঝামেলা শেষ। কথাগুলো কানে যেতেই কুমুদ শিউরে উঠল। তাহলে এই ওদের মতলব, মাঝপথে কোথাও নদীতে তাকে বিসর্জন দেবে। বাঁচবার কি কোনো উপায় নেই? হাত পা বাঁধা। কুমুদ অতি কষ্টে গড়িয়ে গড়িয়ে লরির এক পাশে চলে এলো। লরির পাল্লা দুটো লোহা দিয়ে আটকানো। কুমুদ হাতের বাঁধন তার উপর রেখে ঘষতে লাগল, যদি দড়ি কেটে যায়। কিন্তু কিছুই হলো না, দড়ি যথেষ্ট মজবুত। নিরুপায় হয়ে কুমুদ গড়িয়ে গড়িয়ে আবার নিজের জায়গায় ফিরে এলো। ঝাঁকানি দিয়ে লরিটা থামতেই কুমুদের বুকের ভেতরে গুড় গুড় করে উঠল। বোধহয় কাছেই নদী, এবার তার ব্যবস্থা হবে। এই প্রথম কুমুদের চোখে জল ভরে এলো। চোখ বুজে কুমুদ মৃত্যুর অপেক্ষা করতে লাগল। মা আর বাবার মুখ বন্ধ চোখের সামনে ভেসে উঠল। বেশ কিছুক্ষণ কুমুদ অপেক্ষা করল। সে ভাবছিল দুটো লোক লরিতে উঠে তার অসহায় দেহটা তুলে ছুঁড়ে কোনো নদীতে ফেলে দেবে, কিন্তু না, কেউ এলো না। একটু পরেই কুমুদের কানে হাসির শব্দ এলো। মনে হলো লোকগুলো কিছু চিবাতে চিবাতে হাসছে। মনে হলো লোকগুলো খাওয়ার জন্য নেমেছে, সম্ভবত কোনো দোকানে বসে খাচ্ছে
কিংবা হয়তো সঙ্গে খাবার নিয়ে এসেছিল। এই রাজু, আজকে খাবারটা দারুণ বানিয়েছিস। এবার যা, বোতলে করে ওই নদী থেকে একটু জল নিয়ে আয়। তেষ্টায় একবারে ছাতিটা ফেটে যাচ্ছে। দে ওকে 2 বোতল দে, 1 বোতলে হবে না, 2 বোতল দরকার। যা। কিছুক্ষণ চুপচাপ, একটানা ঝিঁঝির শব্দ। দূরে বন্য জন্তুর গর্জনও শোনা যাচ্ছে। কি জন্তু কুমুদ বুঝতে পারল না। খাওয়ার কথা কানে যেতেই কুমুদের পেটের মধ্যে আবার মোচড় দিয়ে উঠল। মুখে কাপড় গোজা না থাকলে সে চিৎকার করে কেঁদে উঠত। একটু পরে লোকগুলো লরিতে এসে উঠল। প্রথমে আগের লরিটা গর্জন করে ছাড়ল, তারপর পিছনেরটা। হঠাৎ ইঞ্জিনের আওয়াজ ছাপিয়ে আর একটা শব্দ শোনা গেল। কুমুদ 2 বছর আগে মা বাবার সঙ্গে রাঁচি গিয়েছিল। সেখানে হুড্রু জলপ্রপাত দেখেছিল। অনেক উপর থেকে পাথরের ধাপ বেয়ে বেয়ে জলের স্রোত নামছে। কি ভীষণ তার গর্জন! এ শব্দও ঠিক সেই রকম। মনে হলো প্রবল বেগে জলের ধারা নামছে। এই সামলে সামলে শঙ্কর, কি করছিস? প্রবল একটা আওয়াজ। লরিটা ধাক্কা খেয়ে দুলে উঠল, তারপরে হেলে পড়ল একদিকে। মুহূর্তে জলের স্রোত লরির মধ্যে ঢুকল। কি প্রবল শক্তি জল! খড়ের কুটোর মতন লরিটাকে টেনে নিয়ে গেল। কুমুদ বুঝতে পারল লরি নদী গর্ভে ঢুকছে। আবার কান ফাটানো শব্দ। লোহার রেলিংয়ের সঙ্গে লরিটা ধাক্কা লাগল। লরির পিছনের অংশ ভেঙে 2 টুকরো হয়ে গেল। গিরিধারীকে তারই লাঠিতে ঘায়েল করে তুলসী ছুটে দরজার দিকে গেল। দরজা খোলাই ছিল। দোরগোড়ায় দাঁড়িয়ে একবার চারিদিকে দেখে নিল। না, ধার কাছে কেউ নেই। তুলসী তীর বেগে পুকুরের পাড় দিয়ে ছুটতে আরম্ভ করল। কতবার কাঁটা গাছে 2 পা ক্ষতবিক্ষত হল। শক্ত বুনো লতায় পা আটকে মাটির উপর ছিটকে পড়ল। ধুলো ঝেড়ে উঠে আবার ছুটতে লাগল। তুলসীর একমাত্র চিন্তা, যেমন করে হোক এইসব দুশ্মনদের নাগালের বাইরে চলে যেতে হবে। একবার যদি ধরা পড়ে তাহলে তার যে কি অবস্থা হবে তা ভাবতেই শিউরে উঠল। অনেকটা চলার পর তুলসী পাকা রাস্তার উপর এসে পড়ল। একটু এগিয়ে তুলসী থেমে গেল। কিছু লোক কথা বলতে বলতে দৌড়ে এগিয়ে আসছে। পিছনে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল। কারা যেন কথা বলতে বলতে দৌড়ে আসছে। একটুও বিলম্ব না করে তুলসী কাছের গাছটায় চড়ে বসল। সেখানে বসে বসেই দেখল 4 জন লোক। কারোর হাতে বর্ষা, কারোর বল্লম, কারোর লাঠি। দৌড়ে চলে গেল। তুলসী বুঝতে পারল এরা তাঁরই খোঁজে বেরিয়েছে। জঙ্গলের মধ্যে না ঢুকে পড়ে যদি সে রাস্তা ধরে ছুটত তাহলে এতক্ষণ তার কি হাল হতো বেশ বুঝতে পারল। একটু একটু করে সন্ধ্যা নামল। তুলসী ঠিক করল গাছ থেকে নামাটা সমীচীন হবে না। নিজের ধুতির কিছুটা খুলে সে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধল, যাতে ঘুমিয়ে পড়লে নিচে না পড়ে যায়। একটু রাত হতেই জঙ্গল কাঁপিয়ে হাসির শব্দ উঠল। তুলসী জেগেই ছিল। সেই বিকট শব্দে তার বুকে রক্ত শুকিয়ে জল হয়ে গেল। এ হাসি কোনো মানুষের নয়, বন্য জন্তুর। ঠিক গাছের নিচে দিয়ে জন্তুটা ছুটে গেল, উৎকট গন্ধ ছড়িয়ে। একটা ক্ষুধার্ত হায়না। তবে আচমকা শেয়ালের ডাক আর বন্য কুকুরের চিৎকারে ভয় পেয়ে প্রাণীটা পালিয়ে গেল। ঈশ্বরের কৃপায় ভীত তুলসীর কোনো ক্ষতি হলো না। সকাল হতেই তুলসী গাছ থেকে নেমে পড়ল। তুলসী প্রথমে ভেবেছিল লোকজনকে জিজ্ঞাসা করে থানায় চলে যাবে। সেখান থেকে পুলিশের সঙ্গে দেখা করে কুমুদকে বাঁচাবে আর চোরাই মূর্তিগুলো উদ্ধার করবে। কিন্তু অনেক কিছু ভেবে সে চিন্তা নাকচ করে দিল। রাস্তায় কিছুটা এগিয়ে একটা লরি দেখতে পেল। সহৃদয় পাঞ্জাবি ড্রাইভার ওকে বর্ধমান অবধি পৌঁছে দেবে বলে সম্মতি জানাল। তুলসী উঠে ড্রাইভারের পাশে বসল। লরি ছুটল। তুলসী ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে চমকে উঠে বসল। তবে বর্ধমান না, এটা শক্তিগড়। কাছেই তুলসীর বাড়ি। ড্রাইভার প্রীতম সিং ওকে সেখানেই নামিয়ে চলে গেল। তুলসী লরিটা দিগন্ত রেখায় মিলিয়ে না যাওয়া অবধি
সেখানেই তাকিয়ে থাকল। সত্যি প্রীতম সিং যেন ঈশ্বরের দূত। তুলসী বাড়িতে ঢুকবে, বাড়িতে হইচই শুরু হয়ে গেল। তার মা প্রায় অনাহারে ছিল, বিছানায় শুয়ে শুয়ে কেবল কান্না। বাবা ইতিমধ্যেই থানায় খবর দিয়েছিল। পুলিশ নানা জায়গা খুঁজে হয়রান। তাদের ধারণা মামা ভাগ্নে কোথাও পালিয়েছে, কেউ তাদের ধরে নিয়ে যায়নি। তুলসীকে দেখেই তার মা তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কোথায় গিয়েছিলি তোরা? আমার যে ভয়ে বুক শুকিয়ে যাচ্ছিল। কিন্তু কুমুদ কই? হ্যাঁ, কুমুদ কই? তুলসী ধীরে ধীরে সব কাহিনী বলল। কুমুদের খবর জানে না শুনে বিনতা বুক চাপড়াতে লাগল। সে কি? হায় হায় হায়, কি সর্বনাশের কথা! আমি মা বাবার কাছে এবার মুখ দেখাবো কি করে? তুলসীকে নিয়ে তার বাবা থানায় গেলেন। দারোগা মনোযোগ দিয়ে সব শুনে বললেন, আপনি এক কাজ করুন, লালবাজারে গিয়ে সবকিছু জানান। আমাদের দেশে মূর্তি চুরির হিড়িক পড়ে গেছে, চোরাই মূর্তি বিদেশে চালান যাচ্ছে। এইসব কেসের জন্য একটা আলাদা বিভাগ হয়েছে। তুলসীকে নিয়ে তার বাবা বিকেলের ট্রেনে রওনা হয়ে গেল। সব শুনে কুমুদের মা খুব কান্নাকাটি করলেন। কুমুদের বাবা বাড়ি ফিরে জামাইয়ের কাছে সব শুনে বিচলিত হলেও মুখে কিছু প্রকাশ করলেন না, শুধু বললেন, না না, কুমুদ আর তুলসীর ওভাবে লরিতে উঠে বসাটা ঠিক হয়নি। ও মূর্তিচোরদের ধারণা হতে পারে যে ছেলে দুটো পুলিশের চর, ধরবার জন্য ওদের পিছু নিয়েছে। যাই হোক, চলো চলো লালবাজার চলো, সব কিছু জানিয়ে আসি। ও বাড়িতে বসে কপাল চাপড়ালে তো কোনো সুরাহা হবে না। এসো। সহকারী ইন্সপেক্টর ইনচার্জ অতুল বসুর সঙ্গে আগে থেকেই কুমুদের বাবার পরিচয় ছিল। তিনি মন দিয়ে শুনলেন। তারপর আলমারি খুলে একটা অ্যালবাম বার করে তুলসীর সামনে রেখে বললেন, দেখো তো এই ফটোগুলোর মধ্যে চিনতে পারো কিনা? এসব হচ্ছে নাম করা মূর্তি চোরেদের ফটো। নানান জাতের লোক রয়েছে, শুধু পুরুষ নয়, কিছু মেয়েও আছে। খুব ভালো করে দেখো। কিন্তু স্যার, এ যাদের দেখছি তাদের মধ্যে সেই লোকগুলোর কোনো ছবি নেই। মূর্তি চুরির ব্যাপারে ছোটখাটো অনেক দল আছে, সকলের খোঁজ পাওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, আপনার নাতিকে নিয়ে আমরা একবার ওই আস্তানাটা দেখে আসব। এ বিষয়ে বিহারের পুলিশের সঙ্গে যোগাযোগ করব, তবে সেই আস্তানায় কাউকে পাবো বলে তো মনে হয় না। আর আপনার ছেলের গোটা কয়েক ফটো আমাদের দিয়ে যাবেন, দেখি কতদূর কি করতে পারি। দিন দুয়েক পরেই পুলিশ রওনা হল, সঙ্গে তুলসী আর তার বাবা। সহকারী কমিশনার ঠিকই অনুমান করেছিলেন, গুদামঘর খালি, একটি লোকও নেই। বিহারের পুলিশও সঙ্গে ছিল। তারা বলল চিড়িয়া পালিয়েছে। ধারে কাছে কোথাও বসতি নেই যে পুলিশ কিছু জিজ্ঞাসা করবে। চারপাশে দুর্ভেদ্য জঙ্গল, দিনের বেলাতেই অন্ধকার। উঠানের ওপর লরির চাকার দাগ পাওয়া গেল। বিহারের পুলিশ জিপ নিয়ে সেই দাগ অনুসরণ করল। তুলসী তার বাবাকে দেখালো যে ঘরটায় তাকে আটকে রাখা হয়েছিল। তাহলে পাশের গুদাম ঘরটায় হয়তো কুমুদকে বন্দি করে রেখেছিল। তাকে কি দুর্বৃত্তরা সঙ্গে করে নিয়ে গেছে, না মেরেই ফেললো? আরে মেরে ফেললে তার দেহ তো এখানে পাওয়া যেত। কিংবা এমন হতে পারে সঙ্গে নিয়ে গেছে, পথে মেরে ফেলে দেবে। কি বলছো বাবা? কি জানি, এটা না হলেই মঙ্গল। কুমু মামার কিছু হয়নি, তাই না বাবা? নিশ্চয়ই মামা পালিয়ে ওই ঘন জঙ্গলের মধ্যে আত্মগোপন করে আছে। কি যে বলি তোকে, তোর কথাই যেন সত্যি হয়। তুই এত উতলা হোস নে বাবা, উতলা হোস নে। পুলিশ দুজন ঘরে ঘুরে হাতের কিংবা পায়ের ছাপে সন্ধান করতে লাগল। উঠানে অনেকগুলো পায়ের ছাপ, একটার সঙ্গে আর একটা মিশে গিয়েছে। দরজায় হাতের ছাপ কয়েকটা পাওয়া গেল। একটা গুদাম ঘরে প্রচুর খড় আর কাঠের ছোট বড় বাক্স পাওয়া গেল। বোঝা গেল মূর্তিগুলো এর ভিতর প্যাক করে বাইরে পাঠানো হতো। পুলিশের একজন অতুল বসু তুলসীর বাবাকে জিজ্ঞাসা করলেন, কুমুদের বাবার কাছে জানলাম মূর্তি নিয়ে আপনি কিছু পড়াশোনা করেছেন।
আপনাদের গ্রামের মুন্ডহীন মূর্তি দুটো সম্বন্ধে আপনার কি ধারণা? ওই মন্দিরটাকে সবাই ধর্মরাজের মন্দির বলতো। কেন বলতো জানি না। দুটো মূর্তি কবন্ধ, মাথা নেই। সম্ভবত কোনো অত্যাচারী শাসকদের রাজত্বকালে মূর্তি দুটো এভাবে নষ্ট করা হয়েছিল। আচ্ছা, মূর্তি দুটো থেকে নাকি জ্যোতি বের হতো? জ্যোতি ঠিক নয়, অন্ধকারে জ্বলজ্বল করত, যেমন জোনাকির শরীর থেকে আলো বের হয়। আর হঠাৎ তুলসীর বাবা থেমে গেল। পুলিশ দুজনও চমকে মুখ ফেরাল। জঙ্গলের মধ্যে ঝপাঝপ শব্দ হচ্ছে, মনে হচ্ছে কাঠুরেরা কাঠ কাটছে। ইন্সপেক্টর আর পুলিশ ছুটে জঙ্গলের মধ্যে ঢুকল। কাঠুরেরা রোজ যদি এখানে কাঠ কাটতে আসে তাহলে এখানকার বাসিন্দাদের বিষয়ে কিছু জানতেও পারে। দুজন কাঠুরে, দুজনের হাতে দুটো কুড়ুল। তারা পুলিশ দেখেই হাত জোড় করল। দোহাই হুজুর, এবারের মতন আমাদের মাফ করুন, আমরা আর কোনোদিন এ জঙ্গলে আসবো না। এটা সংরক্ষিত বন নয়, তাও না বলে লুকিয়ে গাছ কাটাটা অপরাধ। আচ্ছা বেশ, যদি একটা খবর দিতে পারো তাহলে তোমাদেরকে পাকড়াও করব না। হ্যাঁ বলুন হুজুর। এই জঙ্গলে তোমরা আগে এসেছো? মাঝে মাঝে এসেছি হুজুর। তাহলে ওই গুদাম ঘরের ওখানে কারা থাকতো জানো? না হুজুর, তবে অনেক লোককে লরি করে যাওয়া আসা করতে দেখেছি। তাদের সঙ্গে তোমাদের কথাবার্তা কখনো হয়েছিল? না হুজুর, আমরা কাঠ কেটে সন্ধ্যা হবার আগে এখান থেকে সরে পড়ি। এদিকে তুলসী আর তার বাবা চুপচাপ দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত পুলিশ না ফিরে আসতে তুলসীর বাবা তুলসীকে বলল, তুলসী, তোর যাওয়ার দরকার নেই, তুই এখানে দাঁড়া, আমি একবার জঙ্গলে ঢুকে দেখি পুলিশদের এত দেরি হচ্ছে কেন। তুলসীর বাবা জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে ঢোকবার তুলসীর একেবারেই ইচ্ছে ছিল না। বাবার ওই ঘন জঙ্গলের মধ্যে যাওয়াটাও তার মোটেই ভালো লাগলো না। সে চুপচাপ হিজল গাছের পাশে দাঁড়িয়ে রইল। কুমু মামার জন্য তার মন খুব খারাপ হয়েছে। সব ব্যাপারটার জন্য তার নিজেকে দায়ী মনে হচ্ছে। এভাবে পদ্মা দিঘিতে যাবার ব্যবস্থা না করলে এ দুর্ঘটনা হতোই না। হঠাৎ দুটো সবল বাহু পিছন থেকে তুলসীর মুখ চেপে ধরল। সঙ্গে সঙ্গে একটা রুমাল তার নাকের উপর দিয়ে দিল। কিরকম একটা গন্ধ। ধীরে ধীরে তুলসীর সারা দেহ অবশ হয়ে গেল। এইটুকু সে বুঝতে পারল, অসীম বলশালী একটা লোক তাকে কাঁধে তুলে নিয়েছে। একটু পরে পুলিশরা ফিরে এলো, তুলসীর বাবাও। চলুন, এখানে অপেক্ষা করে আর লাভ নেই। আমার মনে হয় বদমাইশগুলো মালপত্র নিয়ে পালিয়েছে। তুলসী, তুলসী, তুলসী। কোনো সাড়া নেই। তুলসীর বাবা ভাবল সম্ভবত তুলসী ধারে কাছে কোথাও গেছে। এদিক ওদিক খুঁজেও তুলসীকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ল। তাই তো, ছেলেটা গেল কোথায়? এখানেই তো দাঁড়িয়ে থাকবার কথা। আরে যাবে আর কোথায়, এদিক ওদিক গেছে নিশ্চয়ই। দাঁড়ান, আমি একজন পুলিশকে খুঁজতে পাঠাচ্ছি। আধ ঘন্টা ধরে আশেপাশে জঙ্গল খুঁজেও তুলসীর সন্ধান মিলল না। এ কি, ছেলেটা চোখের সামনে থেকে ভোজবাজির মতো উবে গেল নাকি? আপনি ছেলেকে একলা ছেড়েই বা আমাদের কাছে জঙ্গলে ঢুকতে গেলেন কেন? তুলসীর বাবা এ কথার কোনো উত্তর দিল না। তার মনের অবস্থা বর্ণনা করার মতো নয়। এত কষ্টে ছেলেকে ফিরে পেল, আবার সেই ছেলে হারিয়ে গেল এমনভাবে। ইন্সপেক্টর, তুলসীর বাবা আর পুলিশ এদিকে জঙ্গলে ঢুকল। এপাশে সরবন, মানুষ সমান উঁচু, মোটা মোটা বিরাট আকারের গাছ। দিনের বেলাতেই ঝিঁঝি ডাকছে। বেশ কিছুটা ভিতরে গিয়ে ইন্সপেক্টর দাঁড়িয়ে পড়ল। তুলসীর বাবার দিকে ফিরে আঙুল দেখিয়ে একটা জায়গা নির্দেশ করল। ওই দেখুন। তুলসীর বাবা দেখল ওখান থেকে সর গাছগুলো মাটির উপরে শুয়ে পড়েছে। বুঝলেন কিছু? হ্যাঁ, এখান দিয়ে একটা গাড়ি গেছে। ঠিক। মনে হয় কোনো রকমে আপনার ছেলেকে ধরে নিয়ে কেউ গাড়ি করে এখান দিয়ে গিয়েছে। সে কি? কিন্তু তুলসীকে এভাবে নিয়ে গেল, সে একটু চেঁচামেচিও করলো না? হয়তো চেঁচাবার সুযোগ সে পায়নি, তার মুখ চেপে ধরে তুলে নিয়ে গেছে। তাহলে এখন উপায়? ইন্সপেক্টর তুলসীর বাবার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পাশে দাঁড়ানো একজন পুলিশকে নির্দেশ দিল, যাও আমাদের জিপটা নিয়ে এসো। জিপ আসতেই সবাই উঠে বসল।
খুব দ্রুত চলা সম্ভব নয়, উঁচু নিচু জমি। জিপ আস্তে আস্তে চলতে শুরু করল। অনেকটা যাবার পর জঙ্গল শেষ হলো। পায়ে চলা আঁকা বাঁকা পথ, তার ওপর স্পষ্ট টায়ারের দাগ দেখা গেল। এবার জিপ একটু দ্রুত গতিতে ছুটল। দূরে নীলচে পাহাড়, আশেপাশে বসতির চিহ্ন নেই। মাঝে মাঝে কাঁটা ঝোপ, কালো কালো পাথরের স্তূপ। জিপের মধ্যে কেউ কোনো কথা বলছে না। তুলসীর বাবার কথা বলবার শক্তি নেই। তার মনের মধ্যে ঝড় বয়ে চলেছে। বাড়িতে গিয়ে কি বলবে? কুমুদের সন্ধানে এসে এত কষ্টে ফিরে পাওয়া ছেলেকে আবার হারাতে হল। ইন্সপেক্টর হাত তুলে শুধু সামনের দিকে দেখালো। বেশ কয়েক গজ আগে একটা বিরাট কালো পাথরের আড়ালে একটা মোটরের পিছন দিকের কিছুটা দেখা যাচ্ছে। হালকা নীল রঙের মোটর। দেখে মনে হচ্ছে পিছনে কি একজন বসে রয়েছে, হলদে রঙের শার্ট পরনে। তুলসীর বাবা সব ভুলে চেঁচিয়ে উঠল, ইন্সপেক্টর, ওই তো আমার তুলসী রয়েছে গাড়িতে। যেমন করে পারুন ওকে উদ্ধার করুন। আহ, চেঁচাবেন না। মোটরটা ওইভাবে দাঁড়িয়ে রয়েছে কেন বুঝতে পারছি না। কথা শেষ করে কোমর থেকে ইন্সপেক্টর রিভলভার বার করে জিপ থেকে নেমে পড়ল। তারপর দুই এক পা এগিয়ে সামনের মোটর লক্ষ্য করে ট্রিগার টিপল। গুরুম করে শব্দ। গাছের ডালে বসা কয়েকটা পাখি চিৎকার করে আকাশে উড়ে গেল। গুলি সামনের মোটরের পিছনের একটা টায়ারে গিয়ে লাগলো। আবার একটা শব্দ। টায়ার ফেটে হাওয়া বের হয়ে গেল। মোটর কেঁপে উঠে একদিকে সামান্য কাত হয়ে গেল। আমার পিছনে পিছনে এসো। তারা বন্দুক তুলে ধরেই ইন্সপেক্টরকে অনুসরণ করল। তুলসীর বাবা চুপচাপ জিপে বসে রইল। তার ধারণা হলো পুলিশেরা মোটরের কাছাকাছি গেলে মোটর থেকে গুলিবৃষ্টি শুরু হবে, কিন্তু সেরকম কিছুই হলো না। ইন্সপেক্টর মোটরের পাশে গিয়ে উঁকি দিয়ে কি দেখল, তারপর হাত নেড়ে তুলসীর বাবাকে ডাকল। তুলসীর বাবা জিপ থেকে লাফ দিয়ে মোটরের দিকে গেল। ইন্সপেক্টর পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছে নিয়ে বলল, ওহ, শয়তানরা আমাদের আচ্ছা ঠকিয়েছে মশাই। এই দেখুন। তুলসীর বাবা মোটরের মধ্যে মুখ ঢুকিয়ে দেখল তুলসীর শার্টটা একটা কঞ্চির মধ্যে ঢুকিয়ে পিছনের সিটে বসিয়ে রাখা হয়েছে। একটু দূর থেকে দেখলে মনে হয় তুলসী বসে আছে। স্টিয়ারিংয়ের হাতলে একটা কাগজ আটকানো, তাতে হিন্দিতে এক লাইন লেখা। ইন্সপেক্টর পড়লেন, দুনিয়া কা সবসে বুদ্ধ ইনসান পুলিশওয়ালা। শয়তানদের একবার ধরতে পারলে উচিত শিক্ষা দেব। মোটরের সিট তুলে পিছনের ডালা খুলে তন্ন তন্ন করে খোঁজা হলো। কোথাও কিছু পাওয়া গেল না। দুজন পুলিশ ঠেলে মোটরটা রাস্তার উপরে দাঁড় করালো। ইন্সপেক্টরের চালকের সামনে বসে চালাবার অনেক চেষ্টা করল, কিন্তু সফল হল না। ইন্সপেক্টরের সন্দেহ হতে মোটর থেকে নেমে বনেট খুলেই মাথায় হাত দিয়ে বসল। সর্বনাশ! ইঞ্জিনটা ঘা মেরে অকেজো করে রেখে গেছে। তাহলে এখান থেকে শয়তানগুলো গেল কোথায়? চারপাশে একটু মাটি নেই, কেবল কালো কালো পাথরের স্তূপ। পাথরের উপরে পায়ের ছাপ পড়া সম্ভব নয়। চলো তো এগিয়ে দেখি। ইন্সপেক্টর পাথরের উপর দিয়ে এগিয়ে চলল। পিছনে আর সবাই। তুলসীর বাবাও চলতে শুরু করলো বটে, কিন্তু সে ভীষণ অন্যমনস্ক। তার একমাত্র চিন্তা বাড়ি ফিরে সবাইকে কি বলবে। তুলসীকে পেয়েও হারালো। এর জন্য তার নির্বুদ্ধিতাকেই সবাই দায়ী করবে। সে যদি তুলসীকে ছেড়ে না যেত তাহলে এমন সর্বনাশ হতো না। একসময় পথ শেষ হল। পথ ঠিক নয়, পরপর কালো পাথরের স্তূপ, তারপরে বিরাট এক নদী। ওপারে দেখা যায় না, গেরুয়া রঙের জল। দু একটা নৌকা দেখা যাচ্ছে। ইন্সপেক্টর তুলসীর বাবার দিকে ফিরে বলল, এখান দিয়ে আপনার ছেলেকে পাচার করেছে। বোধহয় ঘাটে ওদের নৌকা বাঁধা ছিল। চলুন ফিরে যাই। ওই মোটরটা নিয়ে থানায় গেলেই কার মোটর সে সম্পর্কে পাত্তা পাওয়া যাবে। সবাই ফিরে এলো। জিপের মধ্যে দড়ি ছিল, তাই দিয়ে জিপের সঙ্গে মোটরটা বাঁধা হলো। একজন পুলিশ মোটরের স্টিয়ারিং ধরে বসল। থানায় পৌঁছতে 2.5 ঘন্টা লেগে গেল। এই অঞ্চলের বেশ বড় থানা। বড় দারোগা মন দিয়ে সব শুনল, তারপর বলল, বুঝলাম। তবে এদিকে মূর্তি চোরের কথা তো বিশেষ শুনিনি। এমনি চোর ডাকাত আছে, মাঝে মাঝে ডাকাতির সঙ্গে মানুষ খুনেরও খবর আসে। স্যার, এই মোটরটা কার নামে আছে তার নাম ঠিকানার খোঁজ করে দেখুন তো। আমরা তো রাস্তা নয় হানা দিই। আমি নম্বরটা লিখে নিলাম। ঠিক আছে,
আমি ফোন করে দেখছি। ইন্সপেক্টর পুলিশ আর তুলসীর বাবাকে নিয়ে এক হোটেলে গেল। সকাল থেকে খাওয়া নেই, শরীর খুব দুর্বল লাগছে। তুলসীর বাবা খাবারের থালার সামনে নামমাত্র বসল, বিশেষ কিছুই মুখে তুলতে পারল না। তুলসীর কথা মনে পড়তে লাগল। ছেলেটা যখন আবার শয়তানদের পাল্লায় পড়েছে তখন তাকে সহজে ছাড়বে বলে মনে হয় না। কে জানে, হয়তো মেরেই ফেলবে। কারণ আগের বার পালাবার সময় তুলসী একজনকে ঘায়েল করেছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার থানায় ফিরে এলো। কি মোটরের মালিকের নাম ঠিকানা পেলেন? লোকগুলো অত্যন্ত পাজি, বুঝতে পারলে? নামটা বলুন, লিখে নি। আরে নামটা নিয়ে কি করবে? মোটরে ঝুটা নাম্বার লাগিয়েছে। ঝুটা নম্বর? আরে হ্যাঁ, ওই নাম্বার এসডিও সাহেবের মোটরের। সবাই চুপ। তুলসীর বাবা বুঝতে পারল বেশ বুদ্ধিমান দলের সঙ্গে বোঝাপড়া করতে হবে। এরা সাধারণ দল নয়। আর কিছু করার নেই, সবাই ফিরে যাওয়াই ঠিক করল। সারাটা পথ কেউ কোনো কথা বলল না। তুলসীর বাবা বাড়ি ফিরে দেখল কুমুদের বাবা অপেক্ষা করছেন। তুলসীর বাবাকে একলা আসতে দেখে কুমুদের বাবা ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করলেন, কি ব্যাপার? তুলসী কই? ভেতরে চলুন, সব বলছি। সবই শুনলাম, কিন্তু আমি তো ব্যাপারটা ভালো বুঝছি না। কুমুদ আর তুলসীকে যে জীবন্ত ফিরে পাবো এমন ভরসা খুবই কম। খবর শুনে তুলসীর মা কাঁদতে শুরু করেছিল। তাকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন, বিনতা মা, আমার কেঁদে আর কি হবে? যা হোক একটা ব্যবস্থা আমাদের করতে হবে। আর জামাই, তুমি 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 আমার সঙ্গে কলকাতায় চলো। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কথা আছে। ট্রেনে তিনি কথাটা বললেন। দেখো, তুমি পারিজাত বক্সির নাম শুনেছ? হ্যাঁ, বিখ্যাত গোয়েন্দা। হ্যাঁ, আমি ভাবছি তার কাছে একবার যাব, বুঝলে? পুলিশ যেমন তল্লাশি চালাচ্ছে চালাক, পারিজাত বক্সি যদি কেসটা হাতে নেন বেঁচে যাই। কিন্তু উনি তো শুনেছি খুব ব্যস্ত লোক। হ্যাঁ, ব্যস্ত তো বটেই, তবে ওর স্ত্রীর আমি একবার চিকিৎসা করেছিলাম, খুব সংকটাপন্ন অবস্থা থেকে বাঁচিয়ে তুলেছিলাম। সেই সময় পারিজাতবাবু বলেছিলেন যদি কখনো আমার ওনাকে কোনো প্রয়োজন হয় আমি যেন নির্দ্বিধায় জানাই। আর সেই কথা ভেবেই। বাহ, বেশ তো, তাই করুন। তবে যা করবেন একটু তাড়াতাড়ি করাই ভালো। দেরি হলে যে কি সর্বনাশ হয়ে যাবে আমি ভাবতেই পারছি না। বাড়ি পৌঁছেই পারিজাতবাবুকে ফোন করব। যদি তার অসুবিধে না থাকে তাহলে আজ বিকেলেই তার সঙ্গে দেখা করব ভাবছি। আমিও এই বিষয়ে তোমার সঙ্গে একমত, দেরি করলে ক্ষতিই হবে। সন্ধ্যা 7টায় পারিজাত বক্সির সঙ্গে দেখা করার কথা। কুমুদের বাবা জামাইকে সঙ্গে নিয়ে 6টার মধ্যেই তার বাড়িতে হাজির। ছোট সাজানো বসবার ঘর, দেওয়ালে অনেকগুলো ছবি, সবই প্রাকৃতিক দৃশ্যের। একটি ফটো পারিজাত বক্সির, বুদ্ধিদীপ্ত চেহারা, তীক্ষ্ণ দুটো চোখ। তুলসীর বাবা টেবিলের উপর রাখা একটি পত্রিকা নিয়ে পাতা উল্টাচ্ছিল। কুমুদের বাবা চুপচাপ গালে হাত দিয়ে বসেছিলেন। দুইজনেরই মনের অবস্থা দারুণ খারাপ। এক এক মুহূর্তের দাম অনেক বেশি। ঘড়িতে 6:30 বাজার সঙ্গে সঙ্গে পর্দা ঠেলে একটা লোক ঘরের মধ্যে ঢুকল। পরনে দামি সিল্কের লুঙ্গি, গায়ে কাজ করা ফিনফিনে পাঞ্জাবি, গলায় রঙিন রুমাল বাঁধা, অল্প দাড়ি রাম ছাগলের মতন, পানের রসে ঠোঁট রাঙা। লোকটা ঢুকেই কুমুদের বাবার দিকে ফিরে বলল, সালাম আলাইকুম ডাক্তার সাহেব, আপনি তো সময় একটু আগেই এসে গেছেন। কুমুদের বাবা তো অবাক। কে এই লোকটা? তার এখানে আসবার কথা জানলই বা কি করে? একটু বসুন, আমি আসছি। কে লোকটা? কুমুদের বাবাও সেই কথাই চিন্তা করছিলেন। হঠাৎ তার কি মনে হতে তিনি বললেন, ইনি পারিজাত বক্সি নন তো? শুনেছি পারিজাতবাবু অদ্ভুত ছদ্মবেশ ধারণ করতে পারেন।
তার আত্মীয় স্বজনই তাকে চিনতে পারে না। ঠিক 7টা বাজবার সঙ্গে সঙ্গে পারিজাত বক্সী ঘরে ঢুকলেন। পরনে পাঞ্জাবি পাজামা, একটা কৌঁচে বসে বললেন, কি হয়েছে বলুন ডাক্তারবাবু। কুমুদের বাবা পারিজাত বাবুর সঙ্গে নিজের জামাইয়ের পরিচয় করিয়ে দিয়ে বললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। সব খুলে বলুন, দেখি কি করতে পারি। কুমুদের বাবা সবিস্তারে সব বললেন। পারিজাত বাবু দু গালে দুটো হাত রেখে গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা আচ্ছা, যে মূর্তি দুটো চুরি গেছে তার বিশেষত্ব কি? আমি বলছি, আসলে দুটো মূর্তি মুন্ডহীন, সেটা সম্ভবত কোনো কালা পাহাড়ের কীর্তি। আর দুটো মূর্তি কি ধাতুতে তৈরি জানি না, মনে হয় জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আচ্ছা, যে মন্দিরে মূর্তি দুটো ছিল সেটা কি কোনো নদীর ধারে? আগে না, নদী নয়, মন্দিরটা পদ্মদিঘির ধারে, বিরাট দিঘি অবশ্য। পারিজাত বাবু উঠে সামনের আলমারি খুলে কিছুক্ষণ খুঁজলেন। তারপর মোটা একটা বই বার করে পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় থেমে গেলেন। নিবিষ্ট চিত্তে কিছু সময় পড়ে নিয়ে বললেন, এখন যেটা পদ্মদিঘি, সেটার সঙ্গে একসময় সাগরের যোগাযোগ ছিল। পদ্মদিঘি ছিল বিদ্যাপতি নদী। বণিকরা তাদের জিনিসপত্র নিয়ে ওই পথেই যাওয়া আসা করত, কাজেই মূর্তি দুটো তাদের খুব কাজে লাগত। পারিজাত বাবুর কথাবার্তা কুমুদের বাবা আর তুলসীর বাবা কারোরই মোটে ভালো লাগলো না। কোথায় হারানো দুটো ছেলের অনুসন্ধান করার পথ বাতলাবে তা নয়, দেশের ভৌগোলিক তথ্য নিয়ে ভদ্রলোক মাথা ঘামাচ্ছেন। মূর্তি দুটোর বিশেষত্ব শুনেই বা কি লাভ? পকেট থেকে মূর্তি দুটোর ফটো বার করে তুলসীর বাবা পারিজাত বাবুর হাতে দিয়ে বলল, এই যে এই দেখুন, মূর্তি দুটোর ফটো। ফটো এনেছেন? অনেক ধন্যবাদ। ছেলে দুটির ফটো এনেছি, দেখবেন না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখব। এখন আপনার কাছে রাখুন, আগে মূর্তির কথায় আসি। আমার মনে হয় এই মূর্তি দুটো গ্যালেনা পাথর দিয়ে তৈরি। এ পাথর সিংভূমের জঙ্গলে প্রচুর পাওয়া যায়। অনেকে সোনা বলে ভুল করে। তাহলে কি লোকগুলো সোনার মূর্তি ভেবে ও দুটো চুরি করে নিয়ে গেল? না না, এইসব মূর্তি চোরদের জ্ঞান আপনার আমার চেয়ে অনেক বেশি, অন্তত এসব বিষয়ে। তারা মূর্তির জন্যই মূর্তি চুরি করে। এসব মূর্তি বেশিরভাগই আমেরিকা চালান যায়, সেখানকার কোটিপতিরা প্রচুর মূল্য দেয় এসবের জন্য। তারা যা ইচ্ছা করুক, কিন্তু আমাদের ছেলে দুটোকে এভাবে ধরে নিয়ে গেল কেন? সম্ভবত তাদের ধারণা হয়েছে ছেলে দুটো পুলিশের চর, সেই জন্য তারা দুজনে লরিতে উঠেছিল। যাক, মূর্তির সম্বন্ধে যা বলছিলাম শুনুন। এইসব মূর্তি নদীতে আলোক সংকেতের কাজ করে, জাহাজকে সাবধান করে দেয়। এর জ্যোতি দেখে নাবিকরা বুঝতে পারে তীরভূমি কাছেই, সেখানে অল্প জল, মাছ দরিয়া দিয়ে যাওয়াই মঙ্গল। এরকম মূর্তির খোঁজ বিদেশেও দু এক জায়গায় পাওয়া গেছে, সেগুলো গ্যালেনা পাথরের তৈরি। কই দিন ছেলেদের ফটো দেখি। তুলসীর বাবা ফটোটা তার হাতে তুলে দিল। একই ফটোতে পাশাপাশি দুজন দাঁড়িয়ে, কুমুদ আর তুলসী। একবার চোখ বুলিয়ে পারিজাত বাবু বললেন, এরা তো খুব ছেলে মানুষ দেখছি। আপনারা একটা কাজ করুন, এদের ফটো দিয়ে খবরের কাগজে ছাপিয়ে দিন। এরা নিরুদ্দেশ হয়ে গেছে, পরীক্ষায় ফেল করার জন্য। যে এদের খোঁজ দিতে পারবে তাকে 200 টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু তাতে লাভ কি হবে? লাভ এই হবে যে মূর্তি চোরেরা অন্তত এটা বুঝতে পারবে যে এরা পুলিশের চোর নয়, নেহাত কৌতূহল বশত লরির উপর চড়েছিল। কিন্তু ছেলে দুটো কি বেঁচে আছে? উত্তর দেওয়ার আগে পাশের ঘর থেকে ফোনের ঝংকার শোনা গেল। পারিজাত বাবু উঠে গেলেন। মিনিট 3-4 পরে যখন ফিরে এলেন, তখন মুখটা থমথম করছে। বসতে বসতে বললেন, এই মাত্র মূর্তি চোরের দলের একজন ফোন করে আমাকে শাসালো, আমি যদি এই কেস হাতে নিই তাহলে 7 দিনের মধ্যে আমাকে খতম করে দেবে।
কুমুদ চোখ খুলে দেখল বিরাট আকারের কালো পাথরের মাঝখানে তার দেহ আটকে রয়েছে। চারিদিকে প্রবল জলস্রোত, তীব্র বেগে জল এসে পাথরের ওপর আছড়ে পড়ছে, আওয়াজে কান পাতা দেয়। কোনো রকমে পাথর আঁকড়ে ধরে কুমুদ তার উপর উঠে বসল। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখল কাঠের পুলটা ভেঙে জলের মধ্যে পড়েছে, লরির চিহ্ন কোথাও নেই। আর একটা ব্যাপার কুমুদ সবিস্ময়ে লক্ষ্য করল, লরিটা ভেঙে পড়ার সময় ধাক্কায় তার হাতে পায়ের বাঁধন ছিঁড়ে গেছে। খুব সাবধানে কুমুদ পাথরের উপর উঠে দাঁড়াল। কোনো দিকে লোকালয়ের কোনো চিহ্ন নেই, কেবল মাঠ আর মাঠ। অনেক দূরে অস্পষ্ট পাহাড়ি শ্রেণী। পাথরের উপর পা দিয়ে ডাঙায় পৌঁছানো সম্ভব, তাতে পা পিছলে যাবার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু এভাবে পাথরের উপর তো বসে থাকা যায় না। কুমুদ পা টিপে টিপে ডাঙার দিকে যেতে শুরু করল। একটানা চলতে কুমুদের খুব কষ্ট হতে লাগল। খিদের জ্বালায় চোখে অন্ধকার দেখছে, তেষ্টায় তালু শুকিয়ে কাঠ। রোদ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। পথ চলায় দুষ্কর। বেশ কিছুটা চলার পর একটা কুঁড়ে ঘর চোখে পড়ল। কাছে গিয়ে দেখল একটা বৃদ্ধ দাওয়ায় বসে হুঁকো টানছে। কুমুদকে দেখেই হুঁকো একপাশে সরিয়ে রেখে বৃদ্ধ জিজ্ঞাসা করল, कौन है तुम? यहाँ क्या चाहिए? কুমুদ কোনো উত্তর দিতে পারল না। উঠানের উপর বসে পড়ে ইঙ্গিতে জলের কথা জানালো। ए पार्वतिया, एक लोटा पानी ले आ जरा। এক বৃদ্ধা বেরিয়ে এসে কুমুদকে দেখে আবার ভিতরে চলে গেল। একটু পরেই বেরিয়ে এলো শালপাতার উপর দুখানা রুটি আর গুড় আর এক হাতে এক লোটা জল নিয়ে। কুমুদ রুটি দুটো বৃদ্ধার হাত থেকে প্রায় কেড়ে নিয়ে এক নিমেষে শেষ করে ফেলল। তারপর ঢকঢক করে সব জল খেয়ে যেন একটু ধাতস্থ হল। कौन है तुम बाबू? यहाँ आए कैसे? दिखे तो বাঙালি বলে মনে হচ্ছে। বৃদ্ধের দেহাতি হিন্দি বুঝতে কুমুদের খুব অসুবিধে হলো না, কারণ তাদের বাড়ির চাকর বাকর প্রথম প্রথম এ ধরনের হিন্দি বলতো। আমি কলকাতায় যাব, এখানে বদমাইশ লোকের পাল্লায় পড়েছিলাম। বদমাইশ লোক মানে ডাকু? হ্যাঁ, সেই রকমই। ये इलाका बड़ा ही খারাপ আছে বাবু। ওদিকে জঙ্গল হচ্ছে ডাকুদের ডেরা। তা তোমার রুপিয়া পয়সা সব ছিন লিয়া? হ্যাঁ, সব। তো আমি কি করে কলকাতা যাবে বাবু? সে শহর তো এখান থেকে কাফি দূর আছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? इस जगह का नाम है चौतारिया। स्टेशन यहाँ से 24 माइल। छोटा स्टेशन। সেখান থেকে ট্রেন বদলে পাটনা যেতে হবে। পাটনা থেকে কলকাতা। আমার লেরকা লোগান সব কলকাতায় দারোয়ানি করে। তাদের মুখে শুনেছি বড় আজীব শহর আছে এই কলকাতা। সেখানে কল টিপলে আলো জ্বলে, মেশিন ঘোরালেই পানি। তাই না বাবু? ঠিক কথা। এসব তো হলো, কিন্তু যাওয়ার কি ব্যবস্থা হবে? 24 মাইল রাস্তা কুমুদের পক্ষে পায়ে হেঁটে যাওয়া অসম্ভব। তার উপর পকেটে একটা ফুটো পয়সাও নেই। রেল ভাড়া দেবে কি করে? কুমুদের অসুবিধার কথা বোধহয় বৃদ্ধ বুঝতে পারল। একটা কাজ করো বাবু, আজকের দিনটা কোনো রকমে এখানে কাটাও। কাল সকালে কাঠবোঝাই লরি যাবে শহরের দিকে। ড্রাইভার আমার জানা, সে তোমাকে স্টেশনে পৌঁছে দিবে। তারপর কি করে তুমি কলকাতা যাবে বাবু তাহা তো জানি না। অনেক ধন্যবাদ। তুমি আমাকে স্টেশনে পৌঁছে দাও, তারপর আমার ব্যবস্থা আমি করে নেব। কুমুদ মনে মনে ঠিক করল, একবার স্টেশনে পৌঁছতে পারলে স্টেশন মাস্টারের হাতে পায়ে ধরে রেলে যাবার ব্যবস্থা করবে। নিতান্ত যদি তা না সম্ভব হয় তাহলে স্টেশন থেকে বাবাকে টেলিগ্রাম করে দেবে। তাহলেই একটা উপায় হয়ে যাবে। পরের দিন খুব ভোরে বৃদ্ধ কুমুদকে জাগিয়ে দিল। কুমুদ চোখ খুলে দেখল হাতে লাঠি, মাথায় পাগড়ি। বৃদ্ধ তৈরি।
দুজনে হেঁটে হেঁটে রাস্তার ধারে গিয়ে দাঁড়াল। ইট বোঝাই গোটা দুয়েক লরি দেখল। বৃদ্ধ তাদের থামালো না। তারপরই কাঠ বোঝাই একটা লরি আসতে বৃদ্ধ পাগড়ি খুলে মাঝ রাস্তায় দাঁড়ালো। পাগড়িটা বাতাসে নাড়তে লাগলো। সশব্দে ব্রেক কষে লরি থামল। ড্রাইভার জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, রাম রাম ভাইয়া, কা খবর? বৃদ্ধ কুমুদকে দেখিয়ে কি বলতেই ড্রাইভার দরজা খুলে বলল, আইয়া। কুমুদ উঠতে গিয়েই বাধা পেল। বৃদ্ধ পিছন থেকে তার একটা হাত আঁকড়ে ধরেছে। বাবু, আমি গরিব আদমি আছে, আমার কিছু নাই, আপনি এটা রেখে দিন বাবু, এটা রেখে দিন। কুমুদ কিছু বলবার আগে বৃদ্ধ তার হাতে একটি 5 টাকার নোট গুঁজে দিয়ে হন হন করে মাঠ ধরে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করল। কুমুদের চোখে জল এসে গেল। বৃদ্ধ লোকটি হয়তো তার অনেক দিনের কষ্টে সঞ্চিত টাকাটা তার হাতে তুলে দিল। ড্রাইভার হিন্দিতে কুমুদকে জিজ্ঞাসা করল, আব কাহা যায়েঙ্গে? কোন একটা রেল স্টেশনে আমাকে নামিয়ে দাও, তাহলেই হবে। ড্রাইভার আর কিছু বলল না। তীর বেগে লরি ছোটাল। ঘণ্টা 4 বাদে লরি থামল। ইতিমধ্যে এক জায়গায় লরি থামিয়ে ড্রাইভার চা আর রুটি খেয়ে নিয়েছে। কুমুদ বৃদ্ধের দেওয়া 5 টাকা ভাঙিয়ে খেয়েছিল। লরি থামতে ড্রাইভার বলল, এ রাস্তা ধরে চলে যান বাবু, মাইল 2 গেলে স্টেশন পেয়ে যাবে। কুমুদ চলতে আরম্ভ করল। দুপাশে ছোট ছোট কুঁড়ে, শুয়োর আর মুরগির পাল ঘুরছে। পিছনে গমের ক্ষেত। অনেকটা যাবার পর রেল লাইন দেখা গেল। তারপর স্টেশন, খুব ছোট, বোধহয় এখান থেকে বেশি লোক ওঠানামা করেন। প্ল্যাটফর্ম জনশূন্য। টিকিট ঘরের সামনে গিয়ে দেখল দরজায় তালা বন্ধ। এধারে নীল শার্ট গায়ে একটা লোক বসেছিল, হাতে গোটানো লাল নীল নিশান। কুমুদ বুঝতে পারল লোকটা পোর্টার। তার সামনে গিয়ে কুমুদ জিজ্ঞাসা করল, ভাই ট্রেন কখন আসবে? কোথায় যাবেন? পাটনা। আজ আর ট্রেন নেই, শেষ ট্রেন সেই বেলা 12:50 ছেড়ে গেছে। কোনো ট্রেন নেই? মালগাড়ি আছে, এখান থেকে কাঠ বোঝাই হয়ে ছাড়বে। স্টেশন মাস্টার আসবেন না? না, সেই রাত্রে একবার আসবে মালগাড়ি ছাড়বার সময়। কুমুদ মহা সমস্যায় পড়ল। স্টেশনের গায়ে ছোট্ট একটা চায়ের দোকান। অগত্যা 1 পেয়ালা চায়ের আশায় সেখানে গিয়ে হাজির হল। বাচ্চা একটা ছোকরা বেঞ্চের উপরে অকাতরে ঘুমাচ্ছে। ঠেলে ঠেলে কুমুদ তাকে উঠিয়ে চায়ের অর্ডার দিল। তারপর একটা বেঞ্চে বসল। আপনাকে বাঙালি বলে মনে হচ্ছে। এই বিদেশে বাংলা কথা শুনে কুমুদ চমকে মুখ ফেরাল। পরনে খাকি শর্ট আর হাফ প্যান্ট, মাথায় শোলার টুপি, গায়ের রং কয়লার মতো, জবা ফুলের রং 2টি চোখের। কুমুদ ফিরতেই লোকটা 2টো হাত বুকের কাছে জড়ো করে বলল, নমস্কার। হ্যাঁ, আমি বাঙালি। নাম? কুমুদ নাম বলল। নিবাস? নিবাসও বলল। এখানে আগমনের হেতু? লোকটার প্রশ্নের যেন আর শেষ নেই। কুমুদ উত্তর দিতে ইতস্তত করছে দেখে লোকটাই বলল, বুঝতে পেরেছি, আমার কাছে লুকোতে পারবেন না। হ্যাঁ, তা মনের মতন কিছু পেলেন? কুমুদ বিপদে পড়ল। কি বুঝেছে লোকটা? কুমুদ একেবারেই বুঝতে পারল না। জঙ্গল দেখতে এসেছিলেন তো? কাঠের ব্যবসা? শুনুন মশাই, আমি 20 বছর এই লাইনে আছি। এদিককার সব জঙ্গল আমার নখদর্পণে। আমি ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি। কুমুদ ঠিক করে ফেলল, এ ধরনের কথাবার্তা বেশি দূরে এগোবার আগে আসল কথাটা বলে ফেলাই ভালো। ইতিমধ্যে কুমুদের চা এসে গেছে, সঙ্গে বিস্কিট। ভদ্রতার খাতিরে কুমুদ জিজ্ঞাসা করল, আপনার? ব্যস্ত হবেন না, আমাকে ওরা খুব চেনে, ঠিক দিয়ে যাবে। সত্যি একটু পরেই বড় পেয়ালায় চা এলো। চায়ে চুমুক দিতে দিতে কুমুদ বলল, হ্যাঁ, আমি খুব বিপদে পড়েছি। বিপদ? কিরকম বিপদ বলুন তো? আস্তে আস্তে কুমুদ সব বলল। সব শুনে লোকটা বলল, আপনি প্রাণে বেঁচেছেন মশাই, খুব বেঁচেছেন। ওই বদমাইশেরা আপনাকে খতম করে ফেলতো। আমাকে আপনি বলবেন না, আমার বয়স 18 আর আমার বয়স 38। ঠিক আছে, তুমিই বলবো।
তুমি কি করো? এইবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। বাড়িতে কে কে আছে? বাবা কি করেন? তোমার জন্য নিশ্চয়ই তিনি খুব চিন্তিত হয়ে পড়েছেন। বাবা খুব নামকরা ডাক্তার, আমার জন্য চিন্তিত হওয়া খুবই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, তোমাদের কলকাতায় কি নিজেদের বাড়ি, মোটর আছে? হ্যাঁ, বাড়ি গাড়ি দুই আছে। বাহ বাহ বাহ, তাহলে একটা কাজ করো, আজ রাতটা ধর্মশালায় কাটিয়ে কাল পাটনা চলে যাও, সেখান থেকে কলকাতা। আমি তোমাকে সঙ্গে করে একেবারে বাড়ি পৌঁছে দেবো। হ্যাঁ, কিন্তু একটা মুশকিল হয়েছে। যে কি আবার মুশকিল হলো? আমার সঙ্গে রেল ভাড়ার টাকা নেই। আরে আরে আবার একটা কথা হলো, আমি সব খরচ দেব, তারপর কলকাতায় গিয়ে তোমার বাবার কাছ থেকে না হয় টাকাটা নিয়ে নেব। আর দাঁড়িবার দরকার কি, আমার পেটে একটা দারুণ ব্যথা হয়, দিন দুয়েক অজ্ঞানের মতন পড়ে থাকি, ডাক্তার দেখার ফুরসতি পাই না। তোমার বাবাকে দেখিয়ে একটা ব্যবস্থা করব। চলো আমরা বেরিয়ে পড়ি। লোকটা কুমুদকে চায়ের দাম কিছুতেই দিতে দিল না, তাকে প্রায় বগল দাবা করে রাস্তায় নামালো। প্রায় আধ মাইল যাবার পর ধর্মশালা মিলল। জরাজীর্ণ একতলা, দেওয়ালের ফাটলে ফাটলে বট অশ্বত্থের চারা। বাইরের রং আগে কি ছিল বোঝা মুশকিল। কুমুদকে রাস্তায় দাঁড় করিয়ে লোকটা বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি ঘর খালি আছে কিনা খোঁজ নিয়ে আসি, বুঝলে? কুমুদ একটা গাছের ছায়ায় দাঁড়ালো। সে খুবই ভেঙে পড়েছিল, বাপের কাছে ফিরে যাবার কোনো উপায় পাচ্ছিল না। ভগবান সদয়, হঠাৎ যেন মাটি ফুঁড়ে এমন একটা মহানুভব মানুষের উদয় হলো। তুলসীর কথা মনে হলো, হয়তো এতদিনে তুলসী তার মা বাপের কাছে ফিরে গেছে। কুমুদের জন্য নানা দিকে জোর তল্লাশি চলছে। পুলিশ তাকে খুঁজে বার করবার প্রাণপণ চেষ্টা করছে। লোকটা ফিরে এলো। এসো এসো, তোমার ভাগ্য ভালো, ছোট একটা ঘর পাওয়া গেছে, একটু বিশ্রাম করো, আমি তোমার বাবাকে একটা টেলিগ্রাম করে দিয়ে আসি। লোকটার পিছন পিছন কুমুদ ধর্মশালায় ঢুকল। সামনের ঘরে একটা টেবিল, একটা চেয়ার, চেয়ারে দশাশই চেহারার একটা লোক বসে, ফর্সা গায়ের রং, কপালে লাল ফোঁটা, টিকিতে ফুল বাঁধা। কুমুদ সামনে যেতেই লোকটা উঠে দাঁড়ালো, দুটো হাত বুকের উপর জড়ো করে বলল, আরে রাম রাম বাবু সাহেব, আসেন আসেন আসেন। আপনার মতন লোকের জন্য এই ধর্মশালা নয়। সেকাল সে মালুম হচ্ছে কি আপনি রাইস আদমির লড়কা আছেন। আসেন, থাকুন, কি আর করবেন, কষ্ট করে থাকুন। হ্যাঁ, আসুন আসুন। কুমুদ লোকটার সঙ্গে আরো এগিয়ে গেল। পিছনের আগাছা জঙ্গলের মধ্যে একটা একতলা বাড়ি। দরজা খুলে লোকটা বলল, লালাচির কথা শুনলে তো? কোনো রকমে কটা দিন এখানে কাটাও, তোমার বাবা না আসা পর্যন্ত। আমার মনে হয় খবর পেলে তিনি নিজেই ছুটে আসবেন। কুমুদ ঘরের মধ্যে ঢুকে দেখল, কোণের দিকে একটা দড়ির খাটিয়া, এদিকে একটা কাঠের টেবিল আর একটা চেয়ার। কোনো জানলা নেই, একেবারে ওপরে ছোট্ট একটা ঘুলঘুলি। ঘরের চেহারা কুমুদের মোটেই ভালো ঠেকল না। এ ঘরও সেই আগের মতন, যে ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল। কুমুদ বলেই ফেলল, এ কি রকম ঘর, আলো বাতাস আসবে কোত্থেকে, জানলা নেই। এদেশে যেমন গরম তেমনই ঠান্ডা, এখানে কোনো ঘরে জানলা থাকে না। উপরের এই ছোট্ট ঘুলগুলি দিয়ে প্রচুর আলো বাতাস আসবে। নাও, তুমি একটু বিশ্রাম করো, আমি লালাজির কাছ থেকে কিছু খাবার নিয়ে আসি। হ্যাঁ। কুমুদ নিজের ক্লান্ত দেহ কোনো রকমে টেনে এনে খাটিয়ার উপর বসল। বেশিক্ষণ বসে থাকতে পারল না, আস্তে আস্তে শুয়ে পড়ল। গায়ে ঠেলা দিতে কুমুদ চমকে বিছানা থেকে উঠে বসল অস্ফুট চিৎকার করে। সে স্বপ্ন দেখছিল, মূর্তিচোরের দল তাকে তাড়া করেছে, তাদের হাতে নানা রকম অস্ত্র। জঙ্গলের মধ্যে দিয়ে কুমুদ তীর বেগে ছুটছে, লোকগুলো তার নাগাল পাচ্ছে না। হঠাৎ একটা গাছের শিকড়ে পা আটকে কুমুদ পড়ে যেতেই তারা তাকে ধরে ফেলল। তাই কুমুদ ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছিল। কি হলো? কুমুদ চোখ খুলে দেখল, লোকটা এক হাতে একটা শাল পাতার ঠোঙা নিয়ে খাটিয়ার একপাশে বসে আছে। দু হাতে চোখ মুছে কুমুদ বলল, বিশ্রী একটা স্বপ্ন দেখছিলাম। ও তাই বলো? নাও খেয়ে নাও, ঠোঙাতে পুরি আর তরকারি আছে,
আর এই লোটাতে গরম দুধ। লোকটা মেঝের উপর রেখে একটা লোটা তুলে খাটিয়ার উপর রাখল। কুমুদ আর তিলমাত্র দেরি করল না। ঠোঙা আর তরকারি দুই গরম। কুমুদ যেন অমৃতের স্বাদ পেল। খাওয়া শেষ করে কুমুদ লোটাতে চুমুক দিল। ঘন দুধ, বোঝা যায় এক বিন্দু জল পড়েনি। কুমুদ এবার বলল, একটু একটু জল হবে? লোকটা তাড়াতাড়ি ছুটে বেরিয়ে গেল। একটু পরেই ভাঁড়ে জল নিয়ে ফিরল। জল শেষ করে কুমুদ বলল, আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। লোকটা লজ্জায় মাথা নিচু করল, মৃদু কণ্ঠে বলল, ছি ছি, ওসব কথা বলে আমাকে লজ্জা দিও না। বাঙালির ছেলে বিদেশে বিপদে পড়েছ, তোমাকে দেখা আমার কর্তব্য। আমি সেইটুকুই করেছি। নাও, তোমার বাবার ঠিকানা বলো। কুমুদ বলল। লোকটা পকেট থেকে একটা কাগজ বার করে তাতে লিখে নিতে নিতে বলল, আমি ভেবে দেখলাম টেলিগ্রাম করে লাভ নেই। অজপাড়াগাঁ টেলিগ্রাম কখন গিয়ে পৌঁছায় তা ঠিক নেই। তার চেয়ে চিঠি লেখাই ভালো। তুমি লেখো চিঠিটা। হ্যাঁ। কথার সঙ্গে সঙ্গে লোকটা পকেট থেকে একটা কাগজ আর কলম বার করে কুমুদের সামনে রেখে বলল, আমি যেমন বলছি সেরকম লিখে দাও, ঠিক কাজ হবে। কুমুদ কাগজ টেনে নিয়ে কলম হাতে তৈরি হয়ে বসল। লোকটা বলে গেল, শ্রী চরণেশু বাবা। শ্রী চরণেশু বাবা, পত্র পাঠ মাত্র বাহকের হাতে 10,000 টাকা দিবেন, নতুবা আমার জীবন সংশয়। কিছুটা লিখে কুমুদ থেমে গেল। জিজ্ঞাসা করল, এর মানে? কোন জায়গার মানে বুঝতে পারছো না বাবাজি? এ তো একেবারে সহজ বাংলা ভাষা। এই চিঠি নিয়ে যে যাবে তার হাতে তোমার বাবা 10,000 টাকা তুলে দেবেন, না হলে তোমার জীবন তো ফেরার কোনো আশা নেই। আপনি যে এত নীচ তা বুঝতে পারিনি। বাইরে থেকে আমরা আর কতটুকু বুঝতে পারি বলো? তোমার চেহারা দেখে কি আর আমি বুঝতে পেরেছিলাম তুমি এত বড় লোকের ছেলে? যাকে যা বলছি তা লেখো, দেরি করো না। আর যদি না লিখি? তাহলে যাতে লেখো তার ব্যবস্থা করতে হবে। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কুমুদের প্রচণ্ড ঘুষি এসে পড়ল লোকটার কপালে। লোকটা আর্তনাদ করে মেঝের ওপর পড়ে গেল। কুমুদ আর কাল বিলম্ব না করে খোলা দরজা দিয়ে ছুটে গেল, কিন্তু বের হতে পারল না। দরজা আগলে লালাজি। বেড়াল যেমন ইঁদুরকে তুলে নেয় তেমন করেই সে কুমুদের ঘাড় ধরে তুলে ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিল। টেবিলের সঙ্গে ধাক্কা লেগে কুমুদ পড়ে গেল। কুমুদের মনে হলো তার হাড়গোড় যেন চূর্ণ হয়ে গেল। সে আর উঠতেই পারবে না। অনেক কষ্টে টেবিল ধরে দাঁড়িয়ে দেখল লালাজি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, হাতে চকচকে ছোড়া। অন্য লোকটা তখনও মাটিতে পড়ে রয়েছে। লালাজি হুঙ্কার ছাড়ল, আরে শয়তান, যা বলা হয়েছে তাই লেখ, নইলে একেবারে খতম করে দিব। হ্যাঁ। কুমুদের আপত্তি করতে আর সাহস হল না। আপত্তি করলে এই তেপান্তর মাঠে তাকে মেরে ফেললে কাকপক্ষীতেও জানতে পারবে না। কুমুদ লিখল প্রথমে চিঠি, তারপরে খামের ওপর ঠিকানা। ঠিকানা লেখা শেষ হতে দেখল লোকটা মেঝের ওপরে উঠে বসল। কপালের একটা পা সুপুরির মতন ফুলে উঠেছে। লোকটা কাতর গলায় বলল, শয়তান ছেলেটা আর খুশির জোর আছে, এখনো চোখে অন্ধকার দেখছি। লালাজি এগিয়ে এসে চিঠিটা তুলে নিয়ে লোকটার হাতে দিয়ে বলল, দত্ত, দেখো তো বদমাইশটা ও আমরা যা চাই তাই লিখেছে কিনা, দেখো দেখো, চেক করো। কুমুদ বুঝতে পারল লোকটার পদবী দত্ত। সে চিঠিটা মনোযোগ দিয়ে পড়ে বলল, হ্যাঁ ঠিকই আছে। তাহলে চিঠিটা নিয়ে তোমার যা করবার করো। হ্যাঁ, আমি ছেলেটার তদারক করি। अगर শুনি যে এর বাপ টাকা দিতে ইনকার করেছে কিংবা পুলিশের সাহায্য নেবার চেষ্টা করেছে, তাহলে ও ছেলের বাপকে ছেলের মুন্ডুটা পার্সেল করে পাঠাবো। হ্যাঁ। এমন ভঙ্গিতে লালাজি কথাগুলো বলল, শুনেই কুমুদ শিউরে উঠল। একটু পরেই দত্ত আর লালাজি বের হয়ে গেল। বাইরের দরজায় তালা দেবার শব্দ কুমুদের কানে এলো। কুমুদের ব্যায়ামপোষ্ট শরীর, তার বয়সী ছেলেদের তুলনায় সে অনেক শক্তিশালী। কিন্তু লালাজির শক্তির কাছে সে যে কিছুই নয় সেটা বুঝতে তার বেশি সময় লাগলো না। অসহ্য একটা যন্ত্রণা সারা দেহে। সে খাটিয়ার উপর শুয়ে পড়ল।
সম্ভবত এই দত্ত তার বাবার কাছে চিঠিটা নিয়ে যাবে। চিঠিটা পড়েই তার বাবা দত্তের হাতে 10,000 টাকা তুলে দেবেন এমন মনে হয় না। বাবা কড়া আর বিচক্ষণ লোক, কলকাতা শহরে গণ্যমান্য লোকের সঙ্গে প্রচুর জানাশোনা, পুলিশ মহলেও খাতির আছে। দত্তকে কোনো রকমে আটকে ঠিক পুলিশে খবর দেবেন। সে খবর যখন লালাজির কানে আসবে তখন তার কি অবস্থা হবে ভাবতেই তার সারা শরীর ঘামে ভিজে উঠল। যতবার কুমুদ বিপদমুক্ত হওয়ার চেষ্টা করেছে ততবার সে নতুন বিপদে জড়িয়ে পড়েছে। তুলসীর কথা মনে পড়ল। এতদিন হয়তো নিজের মা বাবার কাছে ফিরে গেছে। কুমুদ কোথায় রয়েছে সেটা জানা তুলসীর পক্ষে সম্ভব নয়। হয়তো সেই পুরনো আস্তানায় সে পুলিশ নিয়ে যেতে পারে, কিন্তু সেখানে তো কাউকেই পাবে না। কি হলো কুমুদের সাথে, এবং তুলসীও বা কোথায় গেল? পারিজাত বক্সী কি পারবে এদের দুজনাকে রক্ষা করতে এবং পুলিশের কাছে ধরিয়ে দিতে এই দুষ্কৃতীর দলকে? জানতে হলে শুনতে হবে এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আপনারা শুনবেন আসছে রবিবার ঠিক রাত 9টায়। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আপনারা শুনছিলেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পারিজাত বক্সী সিরিজের থেকে কবন্ধ বিগ্রহের কাহিনী গল্পটির প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আসছে রবিবার ঠিক রাত 9টায়। তাহলে অবশ্যই কিন্তু শুনতে হবে, কারণ রহস্য এখনো বাকি আছে। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর গল্পের বইটির পারচেজিং লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যারা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই গিয়ে কিনে ফেলবেন। তবে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে, আসছে রবিবার রাত 9টায়। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।